আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ অশেষ রহমতে আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গণিতের এই নতুন লেকচার ভিডিও ক্লাসে আমি মূলত গুণোত্তর ধারা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গত ভিডিওতে আমি সমান্তর ধারা নিয়ে কথা বলেছিলাম, তো আজকে আমি গুণোত্তর ধারা কিছু ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে কথা বলবো। তো আপনারা হয়তো সমান্তর গুণোত্তর ধারা এই লিস্টটা দেখতে পাচ্ছিলেন। এটা গতকালে আমি আপনাদের দেখিয়েছি, যেখানে আমি ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 সমান্তর ধারা রেখেছিলাম আর ক্যাটাগরি 3 থেকে ক্যাটাগরি 7 পর্যন্ত গুণোত্তর ধারা রেখেছি। তো যেখানে আমি আপনাদের লাস্ট ভিডিওতে এটা করে দিয়েছিলাম, ঠিক আছে। সো আজকে কিন্তু গুণোত্তর ধারার এই গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আমরা করব। আর আপনারা জানেন যে চাকরি পরীক্ষায় গুণোত্তর ধারা থেকে সবচেয়ে বেশি সংখ্যক প্রশ্নই হয়। সো আর ভাই বোনদেরও হয়তো একটা দুর্বলতার জায়গা থাকে এখানে, বিকজ অফ এখানে ক্যালকুলেশনগুলো আসলে দেখা গেলো যে অনেক ভাই বোনদের বুঝতে সমস্যা। তো আমি চেষ্টা করবো একটু ইজি করে দেওয়ার জন্য, যেটা হোক না কেন। সো গুণোত্তর ধারা ম্যাথ দেখতে পাচ্ছেন। তো প্রথমত তো বুঝতে হবে যে একটা ধারা কখন গুণোত্তর ধারা হয়, যেটা আমরা গত পর্বের ভিডিওতে দেখেছিলাম যে সমান্তর ধারা হয়েছে কখন, যখন আপনি এই যে 3 + 4 + 5 + 6, হ্যাঁ, প্লাস ডট ডট ডট। এখন এই ধারাটাকে আমি সমান্তর ধারা বলছি। কেন সমান্তর ধারা বলছি? কারণ আপনি দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করলে কত হয়? 1। তৃতীয় পদকে দ্বিতীয় পদকে বিয়োগ করলে 1 হয়, এরপর চতুর্থকে তৃতীয় পদ বিয়োগ করলে 1 হয়। অর্থাৎ এখানে কিন্তু যে ব্যবধানটা, সেই ব্যবধানটা কিন্তু সেম, ঠিক আছে। আপনি যদি বলেন 3 + 5 + 7 + 9 প্লাস ডট ডট ডট, এখানে কিন্তু ব্যবধান কিন্তু সেম। এই যে 3 থেকে 5, এই যে 5 থেকে 3 গেলে 2, 7 থেকে 5 গেলে 2, 9 থেকে 7 গেলে 2, অর্থাৎ ব্যবধানটা কিন্তু সেম। ব্যবধান যখন সেম হয় তখন সেটা সমান্তর ধারা হয়। তো গুণোত্তর ধারা ক্ষেত্রেও কি এরকম বিষয়? গুণোত্তর ধারা ক্ষেত্রে হচ্ছে আপনি যে কাজটা করবেন, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে আপনার যে অনুপাতটা হয় সেই অনুপাতটা সেম হয় কিনা। অর্থাৎ দ্বিতীয়কে প্রথম দিয়ে ভাগ করবেন, তৃতীয়কে দ্বিতীয় দিয়ে ভাগ করবেন, চতুর্থকে তৃতীয় দিয়ে ভাগ করবেন। ভাগ করে যে অনুপাতটা বের হয় সেই অনুপাতটা যদি সেম হয় তখন সেটাকে গুণোত্তর ধারা বলতে পারবেন। তো আমি যদি একটা উদাহরণ দেখাই, জাস্ট লাইক হচ্ছে 1/√3 - 1√3, এটাকে আমি যদি একটু লিখি, এই যে 1/√3, -1 √3 ডট 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 ডট, হ্যাঁ, এই ধারাটাকে, এই যে আমি যে কোশ্চেনের যে ধারাটা, এটা কি গুণোত্তর ধারা কিনা। সো গুণোত্তর ধারা প্রমাণ করার জন্য আমি কি বলেছি বলেন তো দেখি। গুণোত্তর ধারা প্রমাণ করতে হলে সেটা হচ্ছে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করতে হবে, চতুর্থকে তৃতীয় দিয়ে ভাগ করতে হবে। এভাবে করে যদি ভাগফল যেটা, অর্থাৎ অনুপাতটা যদি সেম হয় তাহলে সেটা গুণোত্তর ধারা হবে। এখন আপনি দেখেন এখানে আমি যদি দ্বিতীয় পদ হচ্ছে কত, এখানে -1, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে যদি ভাগ করি, এই যে প্রথম পদ হচ্ছে 1/√3। তো এখন আপনি একটু বলেন তো দেখি, -1 ইন্টু আমরা যদি লিখি তাহলে কি 1/√3টা যদি লিখি তাহলে কি সেটা √3/1 হয়ে যায়। আমরা জানি যে উল্টে যায়, এটা তো আমরা সবাই জানি, তাই না। এক লাইনে লিখলে যে 1/√3 উল্টে গেলে √3/1 হয়। তো আপনি দেখেন 1 আর 1 কেটে দেন, থাকলে কত বলেন তো দেখি, -√3। এই যে মাইনাস তো মাইনাসে থাকলো, √3 থাকলো। তার মানে হচ্ছে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করে অ্যান্সার দেখলাম যে -√3 আসছে। তো ঠিক তেমনি এই তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করেন, এই যে তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করলাম। তো এই যে √3কে -1 দিয়ে ভাগ করলে কি হবে বলেন তো, -√3 হবে, কারণ √3কে 1 দিয়ে ভাগ করলে √3 হয়। আর সামনে মাইনাস আছে যেহেতু মাইনাস, তার মানে দেখেন যে এখানে যে রেজাল্ট, এখানেও ঠিক সেম রেজাল্টই আসছে। অর্থাৎ এই ধারাটাকে আমি কি বলতে পারি? গুণোত্তর ধারা বলতে পারি। আরেকটা যদি ট্রাই করে দেখেন যে 1 + ½ + 1/4 + 1/8, এটাকে কি আপনি গুণোত্তর ধারা বলতে পারবেন? আমি আগে প্রথমত ধারাগুলো চিনিয়ে দিচ্ছি আর কি, হ্যাঁ। এটাকে কি আপনি গুণোত্তর ধারা বলতে পারবেন? দেখেন আপনি যে কাজটা করবেন, দ্বিতীয়কে প্রথম দিয়ে ভাগ করেন, তৃতীয়কে দ্বিতীয় দিয়ে ভাগ করেন, চতুর্থকে তৃতীয় দিয়ে ভাগ করেন। দেখেন যে অনুপাত যেগুলো আসে সেগুলো সেম হয় কিনা। তো দ্বিতীয়কে প্রথম পদ দিয়ে ভাগ করলে কত হবে, যে দ্বিতীয় পদ বাই প্রথম পদ। তো দ্বিতীয়কে প্রথম দিয়ে ভাগ করলে আপনার সেটাই হয়, তাই না। দ্বিতীয়কে প্রথম দিয়ে ভাগ করলে হাফই হচ্ছে, তাই না। সো এটা তো বুঝছি। তৃতীয়কে দ্বিতীয় দিয়ে ভাগ করেন, তো এই যে তৃতীয়কে আমি দ্বিতীয় দিয়ে ভাগ করছি, এই যে তৃতীয় পদ বাই দ্বিতীয় পদ, তাই না। সো এখন আপনি যদি লেখেন 1/4 ইন্টু, আমরা জানি এক লাইনে লিখলে 1/2টা কি হয়ে যাবে বলেন তো, 2/1 হয়ে যাবে, উল্টে যায়। তো 2 এর সাথে 4 কাটাকাটি করলে 2 2 4, তাহলে সেই হিসেবে কাটায় নিচে হচ্ছে 2 আর উপর হচ্ছে 1, সে হাফই আসলো, তাই না। আবার দেখেন যে এটাকে এটা দিয়ে ভাগ করেন, এই যে 1/8কে 1/4 দিয়ে ভাগ করেন, তাই না। চতুর্থকে তৃতীয় দিয়ে ভাগ করেন, তাহলে কত হবে বলেন তো দেখি, 1/8 ইন্টু 1/4টা কি হয়ে যাবে, 4/1 হয়ে যাবে। তো 4 এর সাথে 8 কাটাকাটি করলে কত হয়, 2। তো সে আলটিমেট তো নিচে তো 2 একে 2 আর উপরে তো সে 1ই থাকছে, তার মানে সে হাফই আসলো। অর্থাৎ আপনি দেখেন যে এটাকে এটা দিয়ে ভাগ করলে ভাগ যে অনুপাতটা কিন্তু সেম আসছে, তাই এটা নিঃসন্দেহে গুণোত্তর ধারা। সো বুঝতেই পারছেন যে গুণোত্তর ধারা বলতে কি বোঝাতে চাচ্ছে। অর্থাৎ সেখানে কিন্তু প্রত্যেক এই যে পদের যে অনুপাতটা সেটা সেম থাকে। আর সমান্তর ধারা ক্ষেত্রে
ব্যবধানটা সেম থাকে, ঠিক আছে। ব্যবধান বলতে দ্বিতীয় থেকে প্রথম পদকে বিয়োগ করা, অনুপাত হচ্ছে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করা, ঠিক আছে। ভাগ করার ফলাফলটা যদি এরকম সেম থাকে তখন আপনি সেটাকে গুণিত ধারা বলতে পারবেন। সো গুণিত ধারা বুঝলেন যে গুণিত ধারা কেমন, তো গুণিত ধারার সূত্রও তো বুঝতে হবে, যেমনটা সমান্তর ধারায় ছিল। তো এখন গুণিত ধারার সূত্র কি, এন তম পদ বের করার নিয়ম হচ্ছে এ আর টু দি পাওয়ার কি n-1, এটা মুখস্থ করতে হবে। ঠিক তেমনি এন সংখ্যক পদের সমষ্টি, এখানে সমষ্টির সূত্র কিন্তু দুইটা, একটা হচ্ছে আর এর মান যদি একের থেকে বড় হয়, আরেকটা যদি আর এর মান একের থেকে ছোট হয়। এখন প্রশ্ন হচ্ছে এখানে এ কি আর কি, এটা ছিল প্রথম পদ, একটা গুণিত ধারা প্রথম পদকে এ বলা হয়, আর বলতে বোঝায় সাধারণ অনুপাত, ঠিক আছে। সমান্তর ধারায় ছিল ডি, যেখানে ছিল ওইটা সাধারণ অন্তর, আর এটাকে বলা হয় সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত কিভাবে বের করে, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করে, যেটা আমরা এতক্ষণ ধরে করছিলাম, যে একটা পদকে আরেকটা পদ দিয়ে ভাগ, মানে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ, ঠিক আছে। তো আমি যদি জাস্ট একটু বলি, যেমন এই যে এই ধারা ক্ষেত্রেই যদি আপনি বলেন যে এখানে এ কি, এ হচ্ছে প্রথম পদ, এই যে প্রথম পদ যেটা 1/√3 আছে, এটাই তো গুণিত ধারা প্রথম পদ, এটাকে বলা হয় এ। আর কেমনে বের করব, দ্বিতীয়কে প্রথম পদ দিয়ে ভাগ করলে, তাই না, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে যে রেজাল্টটা হবে সেটাই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত আর, ঠিক আছে। এটাকে বলা হয় সাধারণ অনুপাত, ঠিক আছে। তো এন সংখ্যক পদের সমষ্টি, যেখানে আর এর মানটা বের করে যদি দেখি যে আমার মানটা একের থেকে ছোট আসতেছে, তাহলে ছোট, একের থেকে ছোট আসলে তাহলে 1-r⁴ তাই না, a ইন্টু 1-r⁴ মানে একের থেকে ছোট। আর যখন দেখবো আর এর মানটা একের থেকে বড়, মানে আর বড়, তো r⁴n-1/r-1, সামনে তো এই আছে, তাই না, এই দুইটা সূত্র ইউজ করতে হবে। সো আমরা যখন অঙ্কগুলো করবো তখন বুঝতে পারবো যে কোন সূত্র কিভাবে ইউজ হচ্ছে, তবে মুখস্থ করে ফেলবেন। একটা হচ্ছে r1 আর একটা 1r, খুব সহজে মনে রাখা যায় কিন্তু, ঠিক আছে, শুধু r⁴n হয় আর কি এখানে। আচ্ছা, আর সাধারণ অনুপাত, এখানে আর সাধারণ অনুপাত, এ তো প্রথম পদ, এটা বুঝতেই পারছি। সাধারণ অনুপাত কেমনে বের করে, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করে, তাই না, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করে। সো এখন আমরা যদি একটু অঙ্ক শুরু করি তাহলে মোটামুটিভাবে হয়তো জিনিসগুলো বুঝতে পারবো, ঠিক আছে। আমরা শুরু করি। ওকে, তো আমরা একটু দেখি যে আমাদের এখানে প্রথম কোশ্চেন হিসেবে কি বলা হচ্ছে, ক্যাটাগরি 3 আগে করছি। 1/√3 - 1√3 ধারাটি পঞ্চম পদ কত, পঞ্চম পদ মানে কি, ওই যে 5তম পদ না, তাহলে সেক্ষেত্রে এন এর জায়গায় আমরা কত বসাবো, 5 বসাবো, তাই না। সো এ কি বুঝায় আর কি বুঝায় একটু আগে তো বুঝলাম, এ হচ্ছে গুণিত ধারার প্রথম পদ, আর হচ্ছে গুণিত ধারার সাধারণ অনুপাত, যেখানে অনুপাতটা আমরা কেমনে বের করি, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করে। সো আমি যদি অঙ্কটা একটু জাস্ট বুঝিয়ে দিই, যেমন হচ্ছে এখানে আপনার এখানে আছে যে 1/√3, এরপর দেন হচ্ছে -1 আর √3, হ্যাঁ, ডট ডট ডট, এইটাই তো ছিল আমাদের কোশ্চেন না। এখানে বলছে ধারাটি পঞ্চম পদ কত। এখন পঞ্চম পদের সূত্র তো বুঝছি, এ আর টু দি পাওয়ার কি হবে বলুন তো, n-1, এর জায়গায় মান বসাবো, আর জায়গায় মান বসাবো, এন এর জায়গায় 5 বসাবো, যেহেতু বলছে পঞ্চম পদ। তো আমাদের তো এ বের করতে হবে, এখানে এর মান কত বলেন তো দেখি, 1/√3, একটা গুণিত ধারা প্রথম পদকে এ বলা হয়। সাধারণ অনুপাত কিভাবে বের করা হয় বলেন তো, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করে, যে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করে, তাই না, এটা তো আমরা বুঝছি যে দ্বিতীয় পদ বাই প্রথম পদ মানে হচ্ছে সাধারণ অনুপাত, ঠিক আছে। তো সেই হিসেবে -1 ইন্টু এরপর কি হবে বলেন তো দেখি, √3/1, কারণ 1/√3টা ইয়েতে লিখলে উল্টে যায়, √3/1 হয়। তো কাটাকাটি করলে কি হয় বলেন তো দেখি, এটা একটু আগে দেখিয়েছি, 1 কাটা, √3 সাথে -1 গুণ করলে -√3 হয়। তো আপনার কাছে এর মানও আছে, এরপর হচ্ছে আর এর মানও আছে। তো এখন আপনি কি এই গুণিত ধারার পঞ্চম পদ বের করতে পারবেন না, অবভিয়াসলি। দেখেন এ আর টু দি পাওয়ার কি হবে বলেন তো, সূত্র তো n-1, তাই না। তো আপনি এর জায়গায় মান বসান, কত, √3, তাই না, ইন্টু এরপর আর এর জায়গায় কত হবে বলেন তো দেখি, আর এর জায়গায় -√3 হবে, তাই না। এই যে আর এর মানটা আপনি বের করেছেন, এই যে মাইনাস আছে এখানে, আর উপরে n-1, এন এর জায়গায় কত বসাবেন, যেহেতু পঞ্চম পদ বলেছে, তাহলে 5 - 1, ঠিক আছে। তো সেই হিসেবে 1/√3 ইন্টু -√3 টু দি পাওয়ার কত হবে, 5 থেকে 1 গেলে কত হয়, 4। এখন আপনারা একটা জিনিস জানেন যে এই যে -√3 টু দি পাওয়ার 4 মানে কি, আপনারা জানেন যে মাইনাস যদি জোড় সংখ্যক বার থাকে তাহলে মাইনাস কিন্তু উঠে চলে যায়, ঠিক আছে। যদি বেজোড় সংখ্যক থাকতো তাহলে মাইনাসটা আমি রেখে দিতাম, যদি মাইনাস টু দি পাওয়ার জোড় সংখ্যক থাকে তাহলে মাইনাসটি কি হয়ে যাবে, উড়ে চলে যাবে, তাহলে থাকে কি √3 টু দি পাওয়ার 4। √3 টু দি পাওয়ার 4 মানে কি, √3 এরপর √3 কতবার লিখতে হবে, 4 বার লিখতে হবে না বিষয়টা, √3 টু দি পাওয়ার 4। সো দুইটা √3 গুণ করলে কত হয় বলেন তো দেখি, দুইটা √3 গুণ করলে কি √3 স্কোয়ার হয়ে যায় না, তখন রুট আর স্কোয়ার বাদ চলে গেলে কি থাকে, 3 থাকে। ঠিক তেমনি এই √3 গুণ করলে কি হয়, √3 স্কোয়ার হয়ে যায় না, তো স্কোয়ার আর √3 বাকি গেলে 3 থাকে, তাহলে সেই হিসেবে 3 × 3 কত হয়, 9 হয়।
তার মানে বুঝতে পারছেন কি বিষয়টা, যে আমাদের এখানে যেই -√3⁴ করলে কত হচ্ছে, 9 হচ্ছে। ঠিক আছে, এভাবে করে ভেঙে ভেঙে করতে পারেন যে -√3, মাইনাসটা তো প্রথমেই বাদ চলে যাবে, কারণ জোড় সংখ্যক বা করলে মাইনাসটা প্লাস হয়ে যায়। ঠিক আছে, -2 যদি জোড় সংখ্যক থাকে, জোড় সংখ্যা যেমন 2, 4, 6 থাকলে, তাহলে দেখা যাচ্ছে সে মাইনাসটা উঠে চলে যায়, প্লাস হয়ে যায়। বাট এখানে যদি আপনার কিউব থাকতো, 3 থাকতো, 5 থাকতো, তাহলে কিন্তু মাইনাসটা আর উঠতো না, তখন সামনে আমাদের মাইনাসটা রাখা লাগতো। ঠিক আছে, একদম বেসিক পর্যায়ে ম্যাথ। সো এখন 9-এর সাথে কি 1/√3 গুণ করলে কত হবে বলেন তো দেখি? 9/√3 হবে, তাই না? কারণ 1/√3 9, 9টা তো উপরে আছে, এটা নিচে মনে মনে 1, 1-এর সাথে √3 গুণ করলে √3, আর 9 তো উপরেই থাকে, তাহলে 9/√3 থাকে। এটা তো অ্যান্সার না, তাই না? এটা অপশন আপনি পাবেন না যে অ্যান্সারটা। এখন এটাকে নিশ্চিতভাবে আর একটু ভাঙতে হবে, তো একটু ভাঙেন। এই যে ভাঙিতেই ভাই বোনদের আসলে প্রবলেম থাকে। তো একটু দেখেন কিভাবে ভাঙবেন। 9 বলতে কি বোঝায় বলেন তো? কি 3 তিরিকা 9 না, আর নিচে তো √3 আপনার আছে, তাই না? সো এখন আমাদের আরও ভাঙতে হবে। দেখেন এটাও কিন্তু এখন অপশনে আসে না, অপশনে আপনি কিন্তু খুঁজে ফার্স্ট অ্যান্সার আসছে 9/√3, এটাই তো আমাদের আলটিমেট অ্যান্সার। এটা কি অপশনে আছে? অপশনে নাই। ঠিক আছে, সো আমাদের তাহলে আরও ভাঙতে হবে গুণত্ব ধারার ক্ষেত্রে। সো 9 বলতে 3 তিরিকা 9 আর নিচে √3। সো এখন একটা 3 বলতে কি বোঝায় বলেন তো দেখি ভাই বোনরা? একটা 3 বলতে বোঝায় কিন্তু √3 কারণ √3 সাথে √3 গুণ করলে √3² হয়, সেটা কাটাকাটি করে করে 3 হয়। ঠিক আছে, আর এখানে 3 একটাই রাখলাম, আর নিচে হচ্ছে √3। এটাকে বুঝতে পারছি কিনা? বুঝতে পেরেছি, কারণ একটা 3কে ভাঙলে √3 পাওয়া যায়, যেটা আমরা এখানে প্রমাণ পেয়েছি, তাই না? দেখেন এই যে একটা 3 বলতে কি বোঝায়? √3² মানে কি √3 অর্থাৎ √3 সাথে √3 গুণ করলে কিন্তু 3 পাওয়া যায়। আমি একদম বাচ্চাদের মতোই বলতেছি, এটা কিন্তু মোটামুটিভাবে আপনারা সবাই জানেন। ঠিক আছে, যাই হোক, সো একটা 3 ভাঙলে কি হয়? √3, আর এখানে তো 3 আছে। তো এখন আপনার একটা √3 সাথে একটা √3 বাদ চলে যায়, থাকে কি বলেন তো ভাই বোনরা? 3√3 থাকে, তাই না? এই যে 3√3, এটাই তো আমাদের আলটিমেট অ্যান্সার। ঠিক আছে, গুণত্ব ধারা পেইনফুল জায়গাটা হচ্ছে এই যে ক্যালকুলেশনগুলো আসলে একটু বুঝে শুনে আপনাদের করতে হবে। এরপর দেন 1/√3 -1। আচ্ছা, এটার আগে আরেকটা জিনিস করে দিই। 1 + ½ + 1/4 + 1/8 ... ধারাটির প্রথম 7টি পদের যোগফল কত? আচ্ছা, 7টি পদের যোগফল কত? যোগফল মানে কি? সমষ্টি চেয়েছে না, এই যে n সংখ্যক পদের সমষ্টি। এখন হয় এই সূত্রটা হবে, নাহলে এই সূত্রটা হবে। r⁻1 r-1 এটা হতে পারে, অথবা 1 - r⁻1 1 - r এটাও হতে পারে। তো আমি আপনাদের বলেছিলাম যে আর এর মানটা দেখতে হবে, আর এর মানটা কি 1-এর থেকে বড় নাকি 1-এর থেকে ছোট। সো আমি যদি এখানে একটু দেখি যে আপনারা যদি এটা করতে চান, যেমন হচ্ছে এই ম্যাথটা গ নাম্বারটা যদি করতে চান, আপনারা নোট করলে ভালো মতো করবেন। আমি এখানে দ্রুত গতিতে করার জন্য রাফের মতো করে দিচ্ছি, আপনারা এটা তুলে নেবেন। ঠিক আছে, সো রাফের মতো করলে একদম আলটিমেট করে দিচ্ছি। হয়তো এই যে প্রথম পদের নামটা লিখছি না, সাধারণ অনুপাতের নামটা লিখছি না, কিন্তু আপনারা লিখে নেবেন যে প্রথম পদ সাধারণ অনুপাত। ঠিক আছে, এতে করে আমাদের সময় একটু কম সময় করবে, নাহলে আমরা যদি ডিটেলস করি তাহলে ক্লাসটা প্রচুর লম্বা হবে, কারণ যে পরিমাণ বলা হয় আর কি বিষয়টাতে। ঠিক আছে, সো এখন বলছে ধারাটির প্রথম 7টি পদের যোগফল কত। তো যোগফলের সূত্র তো জানি, তো তার আগে তো আমাদের বুঝতে হবে আর এর মানটা কি 1-এর থেকে ছোট নাকি বড়। সো এইখানে আপনি দেখেন যে 1 + ½ + 1/4 + 1/8, এই ধারা বলেন তো দেখি প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে 1, প্রথম পদ 1। আর কত হবে? আর হচ্ছে দ্বিতীয় পদ বাই প্রথম পদ। আমরা গ নাম্বারটা করছি, ধারাটি 7টি পদের যোগফল। তো দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করবে, যে দ্বিতীয় পদ বাই প্রথম পদ। তো দ্বিতীয় পদ বাই প্রথম পদ করলে কত হবে বলেন তো দেখি? হাফকে 1 দিয়ে ভাগ করলে সে হাফই হবে। এটা তো কমন কথা, তাই না? বিষয়টা এটা তো কমন কথা। তার মানে এর মানও শিওর, আর এর মানও শিওর। এখন আর এর মানটা কি 1-এর থেকে ছোট নাকি বড়? হাফ মানে কি? 0.5, সেটা তো 1-এর থেকে ছোট। এই যে হাফটা 1-এর থেকে ছোট, অর্থাৎ এটা কিন্তু 1-এর থেকে কি বলেন তো ছোট। 1-এর থেকে ছোট হইলে কোন সূত্রটা ইউজ করতে হবে? যে 1-এর থেকে যদি ছোট হয়, আর তাহলে a 1 - r⁴ - 1 - r, যেহেতু 1-এর থেকে ছোট, তাহলে আমাদের সমষ্টির জন্য এই সূত্রটা ইউজ করতে হবে। সো তাহলে আমরা এখন কয়টি পদের সমষ্টি বের করবো বলেন তো ভাই বোনরা? 7টি পদের সমষ্টি। তো এখন 7টি পদের যোগফল, এই যে 7টি পদের সমষ্টি, 7টি পদের সমষ্টি। তো 7টি পদের সমষ্টিটা একটু লিখে নেবেন। 7টি পদের সমষ্টিটা কিভাবে করতে হবে? S7 = আমরা জানি যে a 1 - r⁴n/1 - r। আসলে নিয়ম অনুযায়ী আসলে নিচে এটা দেওয়া লাগবে না। a 1 - r⁴n/1 - r, এই যে 7 বসানো মানে n এর জায়গায় 7 বসিয়ে দাও, পরের লাইনে আমি বসাই দিচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে, সো এখন আমরা কি করব? এর জায়গায় মান বসাবো। এর বলতে কি বোঝায় বলেন তো ভাই বোনরা? 1 কে বোঝায়। ঠিক আছে, ইনটু
ঠিক আছে, এবার হচ্ছে ওয়ান মাইনাস আর বলতে কি বোঝায়, হাফকে বোঝায়, এই যে হাফ, তাই না, ওয়ান বোঝায় হাফকে বোঝায়, হাফ টু দি পাওয়ার কত হবে, এন এর জায়গায় কত হবে, এখানে আমার একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া দরকার, এই যে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন, এই যে আর এর মানটা লিখছি, আর এর মান হচ্ছে হাফ, এন বলতে কি বোঝায় বলেন তো ভাই বোনরা, 60টি পদের যোগফল না বের করতে বলে 60টি, তাহলে এন এর জায়গায় কত হবে 7, এবার সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করে দিব, আর ওয়ান মাইনাস আবার কি আর, এই যে ওয়ান মাইনাস আর বসালাম। সো আপনারা কি বুঝতে পেরেছেন যে এর জায়গায় মান বসিয়েছি, ওয়ানের জায়গায় ওয়ান রেখেছি, আর এর জায়গায় আর এর মান বসিয়েছি, এন এর জায়গায় এন বসিয়েছি, এবং ওয়ান মাইনাস আর, ওয়ান মাইনাস আর এর মানটা লিখেছি, মান বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে আপনি এটা করেন, সেটা হচ্ছে নিচে কি হবে, নিচে হচ্ছে ওয়ান মাইনাস হাফ মানে কি, এই যে লসাগু যদি করি, এই যে ওয়ান মাইনাস হাফ, টু যদি লসাগু, দুই একে কত হবে বলেন তো দুই, আর মাইনাস হচ্ছে কত বলেন তো ওয়ান, দুইকে দুই দিয়ে ভাগ করলে এক, একের সাথে ওয়ান গুণ করলে ওয়ান, একদম বাচ্চাদের মতো লসাগু করে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, তারপর এখানে ওয়ান ইন্টু ওয়ান না লিখলেও চলে আর কি, হ্যাঁ, ওয়ান না লিখলেও চলে, ওটা সমস্যা না। এরপর এখানে যে কাজটা, এই যে ওয়ান মাইনাস, ঠিক আছে, এই যে হাফ টু দি পাওয়ার 7 মানে কি, ওয়ানটা না লিখলেও কি চলে, ওয়ানটা না লিখলেও চলবে, সমস্যা নেই, একের সাথে গুণ করলে তো এটাই হয়, সো এটা না লিখলেও চলে, সমস্যা নেই। ওয়ান ওয়ানের জায়গায় লিখছি, মাইনাস মাইনাসের জায়গায় লিখছি, ওয়ান টু দি পাওয়ার 7 করলে কত হবে বলুন তো, ওয়ান হবে। টু টু দি পাওয়ার 7 করলে কত হবে, টু টু দি পাওয়ার 7 করলে কত হয়, আপনারা তো মোটামুটি ভাবে জানেন, টু টু দি পাওয়ার 7 করলে কত হয়, 128 হয়, তাই না। আচ্ছা, 128 হবে, তাই না। এটা কিন্তু টু টু দি পাওয়ার 7 মানে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু, 7বার লিখবেন, 7বার লিখে এরপর ক্যালকুলেশন করবেন, দুই দুগুণা চার, দুই দুগুণা চার, দুই দুগুণা চার, এরপর এখানে দুই, তো এই যে চার চারা 16, চার 16 64, 64 দুগুণা 128, ঠিক আছে। সো হাফ টু দি পাওয়ার 7, ওয়ান টু দি পাওয়ার 7, টু টু দি পাওয়ার 7 করলে এইভাবে করে করতে হবে। তারপর দেন হচ্ছে আমাদের কি করতে হবে বলেন তো দেখি, এই যে ওয়ান, এরপর হচ্ছে আমাদের লসাগু করতে হবে, এই যে ওয়ান মাইনাস ওয়ান বাই টু, এটা তো নিচে তো বুঝতেই পারছেন 128 হবে, তাই না, 128 হবে, তার এরপর 128 একে 128 মাইনাস হচ্ছে ওয়ান, এটা আশা করছি বুঝতে পারছেন যে ওয়ান মাইনাস ওয়ান বাই 128, এটা লসাগু করলে কত হবে, 128 হবে, 128-এর সাথে এক গুণ করলে 128 হয়, আর 128-কে 128 দিয়ে ভাগ করলে ওয়ান, ওয়ানকে ওয়ান দিয়ে গুণ করলে ওয়ান হয়, আর নিচে কি হবে বলেন তো, এই যে টু থেকে ওয়ান গেলে ওয়ান, আর নিচে তো টুই থাকলো, এবার হচ্ছে উল্টাই দিতে হবে, তার আগে হচ্ছে 128 মাইনাস এক করলে কত হয় 127, আর এখানে তো 128 আছে, তাই না, এটা তো আমরা বুঝছি, উপরে কি হবে 128 থেকে এক গেলে 127, 127 বা 128, আর নিচে হচ্ছে হাফ, তো হাফটাকে উল্টায় দেন, সেটা কি হয়ে যাবে বলেন তো দেখি, 2/1, আমি একবারই লিখে ফেললাম, ঠিক আছে। তো এরপর 2 এর সাথে 128 কাটাকাটি করবেন, তাহলে হচ্ছে 2 এর সাথে 128 কাটাকাটি করলে কত হবে 64, তাই না, 64 হয়, তাহলে উপরে কি হবে বলেন তো অ্যান্সার, যে উপরে হবে 127/64, সো এভাবে করে কিন্তু করতে হবে, উপরে 127 আর নিচে 64, এটা কিন্তু আমাদের আলটিমেট অ্যান্সার। আশা করছি বুঝতে পারছেন কিভাবে কি করতে হবে, তাই না, বিষয়টা এটাই আর কি বিষয়। তারপর আমরা যদি আরেকটু করি, তারপর আমরা আরো অঙ্ক যদি করি, তারপর হচ্ছে আমাদের এখানে আছে যে 1/√3 -1 +√3 মাইনাস ডট ডট, ধারাটি কোন পথ, 81√3, এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা সমাদ্র ধারাতে করেছিলাম, কোন পথ, তখন আমরা কি করতাম জানেন, কোন পথ মানে এনতম পথ, কোন পথ এনতম পথ, তখন কি আমরা লিখতে পারি যে এনতম পদের মান হবে 81√3, ওই যে আমরা তখন লিখতাম এনতম পথ ইকুয়াল টু শেষ পথটা, বা এনতম পথ ইকুয়াল টু ওইটা, তাই না, এভাবে লিখতাম না। সো এটাও কিন্তু আমাদের সেভাবেই করতে হবে, দেখেন 1/√3 -1 +√3 মাইনাস ডট ডট, ধারাটি কোন পথ, কোন পথ মানে এন এর মান, সো সেই এন এর মানটা বের করতে হবে। তো কোন পথ এটা, তার মানে হচ্ছে আমাদের এভাবে লিখতে হবে যে ar⁻n-1 ইকুয়াল টু কত হবে বলেন তো দেখি, 81√3, এটাই তো লিখতে হবে, তাই না। এই যে কোন পথ মানে এনতম পথ, এনতম পথ হবে 81√3, তাই না, এটাই তো হবে ধারার কোন পথ 81√3। সো আমাদের কোন পথ বলতে এন এর মান বের করতে হবে, এন এর মানটা কিভাবে বের করতে হবে, এইটা ইকুয়াল টু 81√3। এখন আপনারা একটু মানটা বসান তো দেখি কিভাবে কি করতে হবে। তো এখানে এর মান কত, এর মান হচ্ছে 1/√3, আমরা কিন্তু যদি বলি এই ধারায় প্রথম পদটা কত হবে বলেন তো দেখি, 1/√3। এবার আর বলতে কি বোঝায়, আর বলতে বোঝায় গুণিত দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে। সো দ্বিতীয় পদ হচ্ছে 1 -1, আর প্রথম পদ হচ্ছে 1/√3। সো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, -1 ইন্টু √3 বাই হচ্ছে 1, তো সেই হিসেবে কাটাকাটি করলে কত হয়, 1 এর সাথে 1 কাটাকাটি করলে আর এর মানটা -√3 আসে। তার মানে আমরা বুঝতে পারছি যে এই গুণোত্তর ধারার প্রথম পদ কত এবং সাধারণ অনুপাত কত। তারপর আমরা তো বের করতে কোন পথ, কোন পথ মানে এন এর মান বের করতে হবে। সো সেই এন এর মানটা কেমনে বের করেন, যে এনতম পথ ইকুয়াল টু হচ্ছে আপনার শেষ পথ, কোন পথ যায় এটা হবে, তো এটা। সো আমরা এখন এই ইকুয়েশন থেকে এন এর মান বের করার চেষ্টা করবো। সো এখন এর মানটা আমরা বসাই দিতে পারবো না, এর মান কত বলেন তো দেখি, 1/√3 যে বের করেছি,
ইন্টু আরের জায়গায় কত হবে, আরের জায়গায় হচ্ছে -√3, তাই না, -√3। এরপর উপরে থাকবে কি বলুন তো, n-1, তাই না, এখানে তো আর মান আপনার নাই, আর এখানে আছে 81√3, তাই না বিষয়টা। তারপর হচ্ছে আপনারা কিভাবে করবেন, তারপর হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে যে এই যে 1/√3, এই যে 1/√3 এটা না লিখে আমরা যে কাজটা করবো, এটুকু তো আমরা বুঝি, মান বসাই দিছি। এখন এই যে এই √3টা আছে না, ওইটাকে আমরা ওই পাশে পাঠাই দিব, তাইলে আমাদের একটু জিনিসটা সহজ হয়ে যায় না, অবশ্যই সহজ হয়ে √3কে ওই পাশে পাঠাই দিই। তো সেই হিসেবে এই যে -√3n-1, এবং √3টা যদি ওই পাশে চলে যায় তাহলে কি হয় বলেন তো, 81√3 ইন্টু √3, আগে থেকে তো 81√3 আছে, তো এই √3টাকে ওই পাশে পাঠিয়ে দিলাম। আচ্ছা, তারপর -√3 হচ্ছে n-1 ইকুয়াল টু, এই √3 সাথে √3 গুণ করলে কত হবে বলেন তো, একটু আগে আমি পরে আসছি, 3 হবে, কারণ √3 সাথে √3 গুণ করলে √3 স্কোয়ার হয়, আর স্কোয়ার আর রুট কাটাকাটি করলে 3 হয়, তাই না, √3 সাথে √3 গুণ করলে 3 হয়, ঠিক আছে। সো এরপর দেন হচ্ছে আমাদের কি করতে হবে, -√3 কি n-1 ইকুয়াল টু 81 এর সাথে 3 গুণ করলে কত হবে, 3 একে 3, 3 8 24, তাই না বিষয়টা, 3 8 24, ওকে। সো 243 হয়। এরপর এই যে অনেকে আটকায় যান যে এখানে আমাদের কি করতে হবে, -√3n-1 243, আগে যে কাজটা করতে হবে এই যে -√3n-1 ইকুয়াল টু, এখানেও আপনাকে কিছু একটা করতে হবে। এখন সে কিছু একটা কি, এই যে এখানে যেটা থাকে না হুবহু, এখানে সেটা লিখে দিবেন হুবহু -√3, মানে না এটা পরে তো আমরা কাটতে পারবো না, তাই না। সো সবসময় মনে রাখেন যে এখানে আসলে 243 কি করলে আমাদের 243 হবে। তো আপনার পাশে যে আছে এই যে -√3, ওকেই হুবহু লেখেন। এখন আপনি দেখেন টু দি পাওয়ার কত করলে 243 হয়, ঠিক আছে। এখন আমাদের একটু তাহলে কাঠখড় পুরাইতে হবে। কাঠখড় আমরা কিভাবে পুরাবো বলেন তো দেখি, এই যে √3, এরপর √3, হ্যাঁ, এরপর √3, এরপর √3 আমরা লিখতে থাকি, √3, ঠিক আছে, √3, 8টা লিখলাম, দেখি তো এটা দিয়ে কাজ হয় কিনা। আর এখানে তো মাইনাস আছেই, ওটা সমস্যা না, এখানে মাইনাস 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 মাইনাস, এখানে যদি -√3 এটাই হুবহু কপি করছি, তো এটা তো বুঝতে পারবেন। এখন আমার দরকার হচ্ছে, যেহেতু এটা হুবহু কপি করছে, হুবহু কপি করতে এটা টু দি পাওয়ার কত করলে 243 হয়। যারা বুদ্ধিমান তারা ইজিলি বুঝে গেছেন, কিন্তু যারা আসলে এখনো বুঝতে পারেনি তাদের জন্য আমি করছি। যে দেখেন মাইনাসে মাইনাসে কি হবে বলেন তো, প্লাস হবে, তো √3 সাথে √3 গুণ করলে কত হবে, 3 হয়, তাই না, ওকে। ঠিক তেমনি মাইনাসে মাইনাসে প্লাস হবে, সে √3 সাথে √3 গুণ করলে কত হবে, 3 হবে। আচ্ছা, মাইনাসে মাইনাসে প্লাস হবে, সে একই জিনিস, তাই না। আচ্ছা, সো আপনি একটু দেখেন তো এখানে কত হলো, 3 3 9, এরপর এখানে হচ্ছে 3 3 9, এখানেও 3 3 9, 9 নং 81 হচ্ছে, কিন্তু আমরা তো এখনো 243 পাইনি, তো আমাদের আরও গুণ করতে হবে। তাহলে -√3, এখানেও তো আমরা কি পাবো, 3 পাবো না বিষয়টা, মাইনাসে মাইনাসে প্লাস, আর √3 সাথে √3 হলো 3। এখন দেখেন তো এখানে 9, এখানে 9, এখানে 9 নং 81, 81 সাথে 3 গুণ করলেই কিন্তু 243 হচ্ছে। এখন 243 পাওয়ার জন্য -√3 আমি কতবার লিখেছি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 বার লিখেছি, তার মানে এখানে টু দি পাওয়ার কত হবে, 10 হবে। আশা করছি বুঝতে পেরেছেন যে কিভাবে করতে হবে। আমি একদম দুর্বলদের জন্য ভেঙে ভেঙে করে দিচ্ছি, নাইলে আলটিমেট সবাই কিন্তু বুঝেই গেছিল যে আসলে -√3 কত করলে কি হবে। হ্যাঁ, সো এরপর আমাদের কি করতে হবে বলুন তো দেখি, এরপর আমাদের -√3 উভয় পক্ষ থেকে এটাকে বাদ দেওয়া যায় না, তখন কি আমরা উপরেরটাকে সমান লিখতে পারি যে n-1 = 10, এটা তো আমরা জানি লগারিদমের নিয়ম অনুযায়ী, লগারিদমে তখন এই বিষয়গুলো একটু ক্লিয়ারলি বলবো লগারিদমের যখন ক্লাস দিব। হ্যাঁ, এই যে যদি সমান হয়ে যায় দুই পাশ থেকে, তখন এই যে দুই পাশটা আপনি সমান লিখতে পারেন, তাই না। এই যে এই দুই পাশ যদি সেম হয়, তখন পাওয়ার কি হয়ে যায়, সেম হয়ে যায়। তো n-1 = 10, তাহলে এখানে n = কত হবে, 11 হবে, -1টাকে ওই পাশে পাঠিয়ে দিলে তাহলে n এর মান কত, 11। সো এটাই হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। আশা করছি বুঝতে পারছেন। গণিত দ্বারা কিন্তু একটু ক্যালকুলেশনগুলো কিন্তু একটু ডিফিকাল্ট, হ্যাঁ, সো ডিফিকাল্ট না, আসলে মজার আছে, কিন্তু যারা আসলে একটু কম বুঝেন তাদের জন্য ডিফিকাল্ট, তো তাদেরকে এভাবে বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ঘয়ের আগে এটাও করাই দিচ্ছি, না এটাও করে দিই, 2 + 4 + 8 + 16 ধারাটি n সংখ্যক পদের সমষ্টি যদি 254 হয়, তাহলে n এর মান কত। সো একই জিনিসই, n সংখ্যক পদের সমষ্টি 254, মানে সমষ্টি ইকুয়াল টু 254 লিখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে সমষ্টির কোন সূত্রটা আমরা ইউজ করব, তাই না। ধারাটি n সংখ্যক পদের সমষ্টি, এই যে এই সূত্রটা ইউজ করবো নাকি এই সূত্রটা ইউজ করবো, তো আমাদের আর এর মানটা 1-এর থেকে ছোট নাকি 1-এর থেকে বড় সেটা দেখতে হবে। 1-এর থেকে ছোট হইলে এইটা, আর এর মানটা যদি 1-এর থেকে বড় হয় তাহলে এটা, r⁻⁻1 r-1, মানে r1 আর এখানে 1r এটা মনে রাখতে হবে। তো সেই হিসেবে আমরা যদি একটু নিউ পেজে আসি,
এখন আমরা যদি দেখি অঙ্কটা তাহলে কিভাবে করতে হবে যে 2 + 4 + 8 + 16, তো আপনি দেখেন এই যে 2 + 4 + 8 + 16 প্লাস ডট 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 ডট। এখন বলেন তো দেখি এখানে যে n সংখ্যক পদের সমষ্টি, আপনি এখানে বলেন এর মান কত, 2। আর এর মান কত বলেন তো দেখি, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে। এই যে দ্বিতীয় পদ বাই প্রথম পদ, 4কে 2 দিয়ে ভাগ করলে কত, 2, যেটা একের থেকে কি বলেন তো বড়, তাই না? তো এটা হচ্ছে গ্রেটার দেন 1, মানে একের থেকে কি বড়। তো যেহেতু এটা একের থেকে বড়, একের থেকে বড়, একের থেকে বড় হইলে কোনটা হবে বলেন তো দেখি, এটা। এই যে একের থেকে যদি বড় হয়, এই যে আর এর মানটা কি একের থেকে বড় না, সেক্ষেত্রে আমরা কোনটা ইউজ করবো, এটা ইউজ করবো। এই যে আর এর মানটা যদি এই যে r⁻n - 1 r-1, তাই না বিষয়টা? আর যদি এই যে বড় হয়, তাহলে একের থেকে যদি বড় হয়, একের থেকে বড় হইলে এটা, একের থেকে ছোট হইলে এইটা। সহজ কথা হচ্ছে এটা, তাই না? সো এখন আমরা কি করতে পারবো বলেন তো দেখি, তখন আমরা এই সূত্রটা লিখবো। এই সূত্রটা ইকুয়াল টু আমাদের কি দিতে হবে বলুন তো, যেহেতু ওরা বলে দিচ্ছে সমষ্টি কথা, সমষ্টির মানটা আমরা দিতে পারবো, কারণ আমরা জানি সমষ্টি সূত্রটা কি হবে। তাহলে বলুন তো দেখি, আগে আমি লিখি Sn ইকুয়াল টু এই যে a, এরপর r⁻n - 1 এই তো, এটাই তো সূত্র আমাদের, তাই না? কারণ আর এর মান বড় হলে r⁻n - 1 r-1, এটাই তো আমাদের কি করতে হবে, সূত্র হিসেবে লিখতে হবে। এখন আপনারা কি করবেন বলুন তো দেখি, এসএন এর মানটা কিন্তু দেওয়া আছে। বলছে কই এসএন এর মান দেওয়া, বলো যে সবসময় তো এসএন বের করি, এসএন এর মানটাই দেওয়া আছে, এন সংখ্যক পদের সমষ্টি কত, 254। তো আমি এখানে 254 বসাইতে পারি, তাই না? এরপর দেন হচ্ছে মান বসাই দিব। মান কিভাবে বসাবো, এর জায়গায় মান বসান, এর জায়গায় 2 ইন্টু, এরপর হচ্ছে r⁻n বলতে কি বোঝায় বলুন তো, আর এর মান কত বলুন তো, 2 কত হবে, n মাইনাস হচ্ছে 1। এরপর নিচে r-1 বলতে কি বোঝায়, 2 - 1, কারণ আর এর মানটা হচ্ছে 2। আমি খালি কি করতেছি, মান বসে দিচ্ছি, কারণ আপনার কাছে a এর মান 2 আর r এর মানটাও কত, 2। ওকে, সো 254 ইকুয়াল টু হচ্ছে আপনার উপরে কত হবে বলেন তো দেখি, উপর হবে 2 - n - 1, আর নিচে 2 থেকে 1 গেলে কত, 1 হয়। তো মোটামুটিভাবে 2 - n - 1 ইকুয়াল টু 254, এটা কি লেখা যাবে না? কারণ একের সাথে 254 গুণ করলে 254ই হবে। আমি একদম এটাকে এই পাশে লিখলাম, এটাকে এই যে এটা নিচে তো মনে মনে 1 আছে, গুণ করলে এটাই হয়, আর 254 সাথে 1 গুণ করলে 254 হয়। ঠিক আছে, সো এরপর আপনারা কি করবেন বলুন তো দেখি, এরপর হচ্ছে আপনারা যে কাজটা করবেন, এটা ব্র্যাকেট দেওয়া লাগবে না, এই দুইটাকে ওই পাশে পাঠিয়ে দিবেন। তো ওই পাশে পাঠিয়ে দিলে কত হবে, 254কে আপনি 2 দিয়ে ভাগ করবেন, ঠিক আছে না? এই যে 2 to the power n - 1, তো 254কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, এটা তো আপনাদের পারার কথা। বলেন তো দেখি এটা কিভাবে করতে হবে। এটা ভাগ করে দেখেন, এই যে 2 একে 2, 2 দুগুণা 4, হ্যাঁ? তো সেই হিসেবে আপনি 254কে যদি 2 দিয়ে ভাগ করেন, তাহলে দেখবেন 127 হবে, 127, হ্যাঁ, 127 হয় না? তো এটা দেখবেন 127 হয়। এরপর দেন হচ্ছে আমাদের কি করতে হবে, এই যে 2 to the power n ইকুয়াল টু -1টাকে ওই পাশে নিলে কত হবে, +1, তাহলে সেক্ষেত্রে 128 হয়ে যাবে। তো এখন আপনি নিজেই বলেন যে 2 to the power n ইকুয়াল টু 128, তো 2 to the power কত করলে 128 হবে? কারণ আমরা তো তাইলে ওই যে 2 বাদ দিয়ে দিতে পারবো, মনে তো আছে তাই না বিষয়টা, যে আমাদের দরকার হচ্ছে যে এই দুইটা জায়গায় সেম করলে তখন পাওয়ার আমরা সেম করে লিখতে পারি। 2 to the power n আর 2 to the power কত করলে 128 হবে, মানে হুবহু এটা কপি করতে হবে, তাই না বিষয়টা? আমি যদি আবার একটু এখান থেকে লিখি, যে আমাদের কত, এটুকু তো আমরা বুঝছি, এই যে 2 to the power n ইকুয়াল টু কত, 128। তো এখন এই 2 to the power n, তো এই 2টাই আমাদের কপি করতে হবে, ওই যে কপি করে যেটা একটু আগে দেখলাম যে বসাই দিচ্ছি। সো এখন 2 to the power কত করলে 128 হবে, সেটা হচ্ছে আমাদের বড় অপশন। 2 to the power 4 করলে, 2 to the power 8 করলে, নাকি কত করলে, সেটা এটা হচ্ছে আপনাদের এখন পারার কথা। 2 to the power 7 করলে বলুন তো দেখি, 2 to the power 7 করলে কিনা, 2 to the power 7 একটু নিচে দেখেন, 2 to the power 6 করলে কত হয়, 2 to the power 7 করলে কত হয়, হ্যাঁ, 2 to the power 7 করলে 128 হবে, তাই না বিষয়টা? হিসাব করবেন, আমি নিজে নিজে হিসাব করবো, যেমন 2 স্কোয়ার করলে, 2 to the power 7 করলে, 2 to the power 7 মানে কি, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, এই যে 2 দুগুণা কত, 4, 2 দুগুণা 4, 2 দুগুণা 4, আর এখানে 2। এবার হিসাব করেন, দেখেন কত আসে, 4 4 16, 4 16 68, 68 দুগুণা 128, তাই না? বিষয়টা এভাবে করতে হবে। তো সেই হিসাবে তখন 2 কি আমি বাদ দিয়ে দিতে পারবো না, তখন কি হবে, n = 7। যদি যখন এই দুইটা সেম হয়ে যাবে, তখন পাওয়ার আর পাওয়ার কি হয়ে যাবে, সেম হয়ে যাবে লগারিদমের নিয়মে, তাহলে n = কত হবে, 7 হবে। তো আমরা মোটামুটিভাবে হয়তো বুঝতে পারছি n এর মানটা কত। এরপর এখানে লগের একটা ম্যাথ আছে, সেটা আমরা একটু করে দিচ্ছি। এরপর দেন হচ্ছে বুঝতে পারবেন একই জিনিসই, লগের ম্যাথ আরো সোজা। ঠিক আছে, যেমন হচ্ছে এখানে আছে log 2 প্লাস log 4 প্লাস log 8, হ্যাঁ,
প্লাস ডট 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 ডট, হ্যাঁ। এখানে বলছে ধারাটির এই যে একটা ধারা, এই ধারাটি এই যে লগ টু, এই যে লগ টু, লগ ফোর, লগ এইট, ধারাটি অষ্টম পদ এবং 10টি পদের সমষ্টি কত? খুবই সহজ বিষয়। এটা মূলত আপনার কি ধারা জানেন? গুণোত্তর ধারা। বলে যে আমি কেমনি শিওর হইলাম এটা গুণোত্তর ধারা নাকি? এটা কি আসলে গুণোত্তর ধারা? খুবই জটিল প্রশ্ন আর কি। আসলে গুণোত্তর ধারা নাকি সমান্তর ধারা? তো আসলে অনেকে মনে করবেন যে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, হয়তো সেটা আপনার গুণোত্তর ধারা। আসলে এটা সমান্তর ধারা। বলছে কি বলেন ভাইয়া, গুণোত্তর ধারার মধ্যে আবার এটা সমান্তর ধারা চলে আসে গেল? এটা আসলে আমাদের একটু আলাদা করে এটা বুঝতে হবে। কিভাবে বুঝতে হবে একটু বলি। যেমন হচ্ছে দেখেন, লগ টু প্লাস লগ ফোর, তো লগ ফোর মানে কি বলেন তো দেখি? লগ ফোর মানে কি 2 স্কোয়ার লেখা যায় না? অবশ্যই লেখা যায়। এরপর লগ এইট, এইট বলতে কি লেখা যায়? 2 কিউব লেখা যায় না? প্লাস ডট ডট ডট। এটা তো আমরা বুঝতে পারছি নিশ্চিতভাবে। তো এখানে লগ টু আছে, প্লাস হচ্ছে টু। এই যে আমরা যে লগারিদমের পাওয়ার হিসেবে যেটা থাকে সেটাকে কিন্তু নামানো যায়। তো সেই হিসেবে কি হবে বলুন তো? 2 log 2 হবে, তাই না? মাথা 2 থেকে যদি নামায় ফেলি, ঠিক তেমনি 3টাকেও যদি নামায় ফেলি, তাহলে কি হবে বলুন তো? 3 log 2 প্লাস ডট ডট ডট, তাই না? এখন আপনি বলেন তো দেখি, এখানে লগ টু, 2টা লগ টু, 3টা লগ টু, 2টা লগ টু থেকে একটা লগ টু গেলে কত হয়? একটা লগ টু। 3টা লগ টু থেকে 2টা লগ টু গেলে কয়টা হয়? একটা লগ টু। তার মানে দেখেন এখানে কিন্তু আপনার একই হারে বাড়ছে, অর্থাৎ আপনার ব্যবধান সেম। তো ব্যবধান সেম হইলে এটা কি সমান্তর ধারা হবে নাকি গুণোত্তর ধারা হবে? অবশ্যই এটা সমান্তর ধারা। এটা কি ধারা বলুন তো? সমান্তর ধারা, তাই না? এটা কিন্তু একটা প্যাচ ছিল। আপনার মনে হইতে পারে যে 2, 4, 8, লগ টু, লগ ফোর, লগ এইট, এটা মনে হয় গুণোত্তর ধারাই হয়ে যাবে, তাই না বিষয়টা? তার কারণ হচ্ছে 4কে 2 দিয়ে ভাগ করলে যেটা, 8কে 2 দিয়ে, ওইরকম না। লগ টু, লগ ফোর, লগ এইট বলতে আমরা বোঝাচ্ছি, লগ ফোর বলতে কি বোঝায়? লগ টু স্কোয়ারকে বোঝায়। লগ এইট বলতে লগ টু কিউবকে বোঝায়। এরপর কেন লগ টু, এরপর মাথা থেকে এটা নামায় ফেলতে হবে 2 log 2। আর 3কে যদি মাথা থেকে নামান তাহলে 3 log 2। তাহলে এখন দেখেন, দ্বিতীয় পদকে প্রথম পদ বিয়োগ করেন, তৃতীয়কে দ্বিতীয় দিয়ে বিয়োগ করেন। এখন যদি ভাগ করতেন তাহলে কি সেম হইতো? দেখেন, এটাকে এটা দিয়ে ভাগ করেন, এটাকে এটা দিয়ে ভাগ করেন, রেজাল্ট দেখেন তো সেম হয় কিনা? সেম হবে না, ঠিক আছে? অর্থাৎ যেহেতু এখানে বৃদ্ধির হারটা, ব্যবধানটা সেম, তাই এটা কি ধারা? সমান্তর ধারা। এখন সমান্তর ধারার ক্ষেত্রে আপনারা জানেন অষ্টম পদ, 10টি পদের সমষ্টি আপনাদের শিখিয়েছিলাম যে সমান্তর ধারায় এনতম পদ বের করে কেমনে? a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাই না? সমষ্টি সূত্র হচ্ছে n/2 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, যেটা আপনার প্রথম পর্বে ভিডিওতে দেখে ফেলেছেন, তাই না? সেখানে কিন্তু করে দিয়েছি। সো আপনি দেখেন এখানে আমাদের প্রথম পদ কি হবে বলুন তো দেখি? লগ টু হবে, তাই না? আর এইখানে সাধারণ অন্তর যেহেতু সমান্তর ধারা, সেহেতু আমাদের সাধারণ অন্তর বলতে হবে, অনুপাত বলার এখানে সুযোগ নেই। তো দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করতে হয়, তাই না? 2 log 2 মাইনাস হচ্ছে লগ টু, তাহলে একটাই লগ টু হবে। 2টা লগ টু থেকে একটা লগ টু গেলে একটা লগ টু হয়। এটা আপনারা দেখেন এ এর মান আর ডি এর মান। তো এ আর ডি এর মান পাইলে আপনি কি এই দুইটা সূত্রে ইউজ করে করতে পারবেন না? অবশ্যই করতে পারবেন, ঠিক আছে? তো আমাদের টুইস্টিং এর জায়গাটা হচ্ছে, মনে হইতে পারে যে এটা গুণোত্তর ধারা, কিন্তু এটা আসলে কি ধারা বলেন তো? সমান্তর ধারা, ঠিক আছে বিষয়টা? সো আশা করছি এটা বুঝতে পারছেন, হ্যাঁ? এটার কি বিষয় আমি তাও একটু আপনাদের বলে দিচ্ছি, হ্যাঁ? এটা একটু বলে দিই। যেমন এই যে ধারাটি বলছে অষ্টম পদ, দেখেন অষ্টম পথ, হ্যাঁ, অষ্টম পথটা কিভাবে বের করতে হবে? সূত্র a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, a প্লাস 8 - 1 ইন্টু ডি। যেহেতু সমান্তর, তো সমান্তর দ্বারা সূত্র ইউজ করবেন, ঠিক আছে? ওকে। তো এর জায়গায় কত হবে বলুন তো? আচ্ছা, আমি তার আগে এটা লিখে দিই। 8 থেকে 1 গেলে কত হয়? 7 ডি। এর জায়গায় কত হবে? এই যে লগ টু, এ তো হচ্ছে আপনার লগ টু প্লাস 7 ইন্টু লগ টু, কারণ ডি এ মানো লগ টু। তো দেখেন, লগ টু প্লাস সাথে সাথে লগ টু গুণ করলে কত হয়? 7 log 2। 7 log 2 সাথে একটা লগ টু যোগ করলে কত হয়? 8 log 2, ঠিক আছে? তার মানে অষ্টম পদ হচ্ছে কত? 8 log 2। কিন্তু আপনার অপশনে কি এটা আছে? আপনি কিন্তু একটু চেক করে দেখেন। এখানে আছে লগ 256 অ্যান্সার। তো লগ এটাও অ্যান্সার হতে পারে, অথবা আপনি দেখেন যে কাজটা করতে পারেন, এই যে 8টা যে আসছে, এটা কি মাথার উপর তোলা যাবে? যেহেতু আপনি এখানে মাথা থেকে সেটাকে নামাতে পারেন, তো এটাকে কি মাথায় উঠাই দিতে পারেন না? এভাবেও তো চিন্তা করা যায়। তো সেই হিসেবে চিন্তা করেন তো কত হয়? লগ 256, কারণ 2 দিয়ে বের করলে কত হয়? 256 হয়। এটাই হচ্ছে আলটিমেট আনসার, তাই না বিষয়টা? ঠিক তেমনি আপনি এখন সমষ্টিটা বের করতে পারবেন না। কয়টা পদের সমষ্টি চেয়েছে? 10টি পদের সমষ্টি চেয়েছে। তো 10টি পদের সমষ্টি আপনি এখানে কি করবেন? এন এর জায়গায় কত বসাই দিবেন? 10 বসাই দিবেন। এরপর হচ্ছে এ এর জায়গায় লগ টু বসাবেন, 10 বসাবেন, লগ টু বসাবেন, তাহলেই তো হয়ে যাচ্ছে। তো এটাকে আমার করে দেওয়ার দরকার আছে? করে দেওয়ার দরকার নেই। আশা করছি এটা আপনারা পেরে যাবেন, ঠিক আছে? সো এটা হচ্ছে মোটামুটি ভাবে আপনার
গুণোত্তর ধারা কিন্তু ক্যাটাগরি 3। সো আশা করছি গুণোত্তর ধারা ক্যাটাগরি 3টা খুব ভালো মতো বুঝতে পেরেছেন। এটা পারবেন 10টি পদের সমষ্টি, এটা এই সূত্রটা ইউজ করে দিলে আপনার মোটামুটিভাবে কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ। তো ক্যাটাগরি 3 ভালো মতো গুণোত্তর ধারা বোঝার পর এখন আমরা ক্যাটাগরি 4, 5, 6, 7 দিকে এগোবো। ক্যাটাগরি 3টা খুব ভালো মতো দেখে নেবেন। আমি এতক্ষণ ধরে ক্যাটাগরি 3টা খুব ভালো মতো বলেছি। হয়তো এই ভিডিওটা দুইটা খণ্ড হতে পারে, প্রথম খণ্ড ক্যাটাগরি 3, বাকিগুলো হচ্ছে আপনার 4 থেকে 7 পর্যন্ত থাকবে, ঠিক আছে। সো আপনারা হচ্ছে ক্যাটাগরি 3টা খুব ভালো মতো দেখে নেবেন, তাহলে আপনার দেখালো যে এগুলো অনেক ইজি লাগবে বিষয়টা, ঠিক আছে। তো ক্যাটাগরি 4 এর প্রথম যে ম্যাথটা, একটি গুণোত্তর ধারার দ্বিতীয় পদটি -48, পঞ্চম পদটি 3/4, তাহলে সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত বলতে এখানে আর এর মানটা বের করতে বলছে। আচ্ছা, তো এখানে যে কাজটা কথা, এখানে কিন্তু সুন্দর করে ধারাটা দেয় নাই, এখানে যেভাবে ধারাটা দিত সুন্দর মতো এখানে কিন্তু দেয় নাই। সো যেহেতু দেয় নাই, তার মানে আমাদের কি করতে হবে? ইকুয়েশন বানাইতে হবে। সো ইকুয়েশন কিভাবে বানাবো? যে দ্বিতীয় পদটি -48, পঞ্চম পদটি 3/4। এখন দ্বিতীয় পদ বলতে আমরা কি বুঝি? একটি গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা জানি n তম পদ বের করার নিয়ম কি? ar⁻n-1। তাহলে আমরা এখান থেকে কিভাবে সাজাতে পারি একটু দেখেন ভালো মতো, কিভাবে ইকুয়েশনটা লিখতে হয়। ইকুয়েশন বানানোর নিয়মটা কি? একটি গুণোত্তর ধারার দ্বিতীয় পদ -48, দ্বিতীয় পদ -48 মানে হচ্ছে ar⁻2 - 1 48, তাই না? এই যে দ্বিতীয় পদটি -48 মানে কি? ar⁻2 - 1 -48, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ মানে হচ্ছে যে n এর জায়গায় কত বসাইতে হবে? 2 বসাইতে হবে, তাই না? তো আর কারণ 2 থেকে 1 গেলে কত হয়? 1, সেটা তো লেখা লাগে না, তাই না? =48, এখানে মাইনাস আছে, হ্যাঁ। তো এইটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন, মনে করেন 1 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। তো এটা বলতে আমরা এটা বুঝি যে দ্বিতীয় পদ -48 বলতে এটা। পঞ্চম পদটি 3/4, পঞ্চম পদটি মানে হচ্ছে ar⁵ - 1 3/4, যেহেতু বলেছে পঞ্চম পদ, তাহলে ar⁻n-1 এর জায়গায় n এর জায়গায় কত দিয়েছি? 5, তাহলে ar⁻ কত হবে? 4, কারণ 5 থেকে 1 গেলে কত হয়? 4, তাহলে সেই হিসেবে 3/4। এই হচ্ছে আপনার মোটামুটি আরেকটা ইকুয়েশন। তার মানে আমরা এই দুইটা কথা দিয়ে, দ্বিতীয় পদ -48, পঞ্চম পদ 3/4, এই দুইটা কথা দিয়ে দুইটা ইকুয়েশন বের করতে পেরেছি, তাই না? সো এখন আমরা কি করব? এই দুইটা ইকুয়েশনকে ভাগ করব, কারণ গুণোত্তর ধারায় যে কাজটা করতে হয় আমরা কিন্তু ইকুয়েশনগুলোকে ভাগ করি। সমান্তর ধারার ক্ষেত্রে দেখেছিলাম যে বিয়োগ করা লেগেছিল। অ্যাজ ইউজুয়াল যেটা নিয়ম সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। বাট এটাকে কি করতে হবে? এটাকে বিয়োগ করলে হবে নাকি ভাগ করলে হবে? ভাগ করতে হবে। ভাগ করলেই কিন্তু এ কাটা যায়, ঠিক আছে। যারা মনে করেন যে একটু দুর্বল তাদের হয়তো বুঝতে সমস্যা, কিন্তু আমি বলে দিচ্ছি গুণোত্তর ধারা আসলেই কখনো কোনো বিয়োগ করবেন না। ইকুয়েশন যদি বানান তাহলে কি করে দিবেন? ভাগ করে দিবেন। বড়টাকে ছোটটা দিয়ে ভাগ করবেন, তাহলে আপনি অ্যান্সার পাবেন। আর যারা ম্যাথে সবল তারা তো বুঝতেই পারছেন যে এটা আসলে ভাগ করা ছাড়া কোনো ওয়ে নাই। বাট যারা দুর্বল তাদের জন্যই বলছি, সমান্তর ধারার ক্ষেত্রে যদি দুটো ইকুয়েশন হয় তখন কি করবেন? বিয়োগ করবেন, বড়টা থেকে ছোটটা। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে যখন ইকুয়েশন পাবেন তখন বড়টাকে ছোটটা দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে, কারণ গুণোত্তর ধারায় ভাগ ছাড়া কিছু নেই। সাধারণ অনুপাত কেমনে করি? দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করে না, তো সেরকম। তো এখানে 2 নংকে আপনার 1 নং দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে, হ্যাঁ, ভাগ করতে হবে। তো ভাগ করলে কি হবে? তো আমরা দেখেছি এই যে এখানে ar, এই যে দ্বিতীয় পদটা কি? ar4, আর আমাদের এখানে ছিল ar, এখানে আছে কি বলেন তো দেখি? 3/4, আর এখানে আছে -48। অনেকে যে কাজটা ভুল করে সেটা হচ্ছে এটা বাই এটা লেখে, এটা বাই এটা লেখে, তাহলে ভুল। কিন্তু আসলে আমাদের কি 2কে 1 নং দ্বারা ভাগ করছি না, বড়টাকে ছোটটা দিয়ে। তো বাম পাশে আছে ar4 আর এখানে আছে ar, এ দেখেন ar4 ar, এখানে আছে 3/4, এরপর হচ্ছে -48। অনেকে আবার এটাকে উপরে লেখে, হবে না। 2কে 1 নং দ্বারা ভাগ করছেন, তাই 2 1 2 1 এভাবে লিখতে হবে, ওকে। তারপর হচ্ছে দেখেন ভাগ করলে কি হয়? এ বাদ চলে যায়, খুবই সহজ। r4 আছে, আর আছে, তো এখানে কি হবে বলুন তো দেখি? এখানে আসলে এখানে 8 4টা আছে, 8 একটা আছে, তাহলে তো 8 3টা হয়। আর লগারিদমের নিয়ম অনুযায়ী চিন্তা করলে এখানে কি হয়? r⁻ কত হয় বলুন তো? 1, মানে যদি না থাকে তো 1 ধরতে হয়। আর এরকম ভাগ আকার থাকলে বিয়োগ করতে হয়। এই যে মনে করেন যে সাপোজ r4 আর এখানে হচ্ছে r1, তো লগারিদমের নিয়মে কি হয় বলুন তো দেখি? ভাগ আকার থাকলে এই যে 4 - 1 পাওয়ারে তখন বিয়োগ হয়ে যায়, তো আলটিমেট তখন সে r³ হইতো, ঠিক আছে। আর আমরা এমনি যারা আছে r4 কাটাকাটিগুলো তো r³ হবে, একটা আর সাথে এখানে 4টা, তো এটা 3টা r³ হবে আর কি, আচ্ছা। তারপর আমাদের কি আছে? এখানে উল্টাই দিতে হবে, তাই না? 3/4 ইন্টু এই যে -48, এই -48টা কি? এটা নিচে মনে 1 ছিল না, কিন্তু উল্টাই দিলেই সেটা কি হবে? 1/-48 হবে। এটা কি বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি, তাই না বিষয়টা? ওকে। তো r³ এখন আমাদের কাটাকাটি করতে হবে। 3 এর সাথে 48 কাটাকাটি, 3 × 48, এটা আমরা মোটামুটি সবাই জানি। তারপর উপরে তো 1ই আছে, আর এখানে 4 × 16 কত হবে বলেন তো? 64, আর সামনে মাইনাসটা এখানে দিয়ে দিবেন,
বুঝতে পারছি নিশ্চিতভাবে, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমাদের কি করতে হবে, আর কিউব ইকুয়াল টু, এখন তো আপনারা জানেন আমরা কি করতে পারি বলুন তো দেখি, এখানে এই যে এখানে কিছু একটা কি করতে হবে বলুন তো দেখি, এখন এমন কি আছে যাকে কিউব করলে এটা হবে, ঠিক আছে। এখন আমাদের কিন্তু পাওয়ার পাওয়ার সেম করতে হবে। দেখুন -1/64 আসছে, তো এখানে যেহেতু কিউব আছে, এখানে তো আর কপি করার সুযোগ নেই। আমরা আগে যে অঙ্কগুলো করছিলাম তখন দেখলাম যে ওই যে পাওয়ার পাওয়ার সমান করার জন্য এটা সমান করার জন্য এটাই কপি করে লিখতাম, বাট এটা তো একটা অজ্ঞাত রাশি, তাই না, এটা তো অজ্ঞাত রাশি। আর কি আমি এখানে লিখলে, এখানে যদি এটা কপি করে আর লিখি ওই যে অন্যান্য বারের মতো, এখানে যত কিউবই করি না কেন 1/64 কি পাবো, আর এর তো কোনো মানই জানি না। সো এখানে আর কে কি করা যাবে না, কপি করা যাবে না। সো যেহেতু কপি করা যাবে না, সো এখানে কিভাবে আমরা অঙ্কটা করব, আর কিউব ইকুয়াল টু, এখন দেখেন এখানেও তার মানে কি করতে হবে, কিছু কিউব করতে হবে যাতে করে আমরা কি করতে পারি, পাওয়ার পাওয়ার কি করে বাদ দিয়ে দিতে পারি। হ্যাঁ, তো এখানে এখন কি আছে, এমন কি আছে যাকে কিউব করলে -1/64 হবে। আমরা একটা জিনিস জানি মনে হয়, 4কে কিউব করলে কিন্তু 64 হয়, এটা কি আমরা জানি? 4কে কিউব করলে কত হয়, 64 হয়। কারণ 2কে কিউব করলে কি 8 হয়, 3কে কিউব করলে কি হবে, 27 হবে, 4কে কিউব করলে 64 হবে। সো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এখানে যে মাইনাসটা আছে, মাইনাসটা আগে দেন, এরপর যেহেতু 1/64 আছে তাহলে আমি লিখতে পারবো 1/4, কারণ এখানে শুধু যদি 64 থাকতো তাহলে আমি 4 কিউব লিখতাম। তারপর 1/64 মানে 1/4 কিউব করলেই তো দেখেন এই যে 1/64 আসে। দেখেন তো 1কে কিউব করলে, যে মাইনাসকে কিউব করলে কিন্তু মাইনাস হয়, এটা আপনারা ভালো মতো জানেন। সো 1কে কিউব করলে 1 আর 4কে কিউব করলে 64, তার মানে -1/64 যা এটা হতো তা, তাই না, এটাকে কিউব করলে কিন্তু এটা হচ্ছে। তো আলটিমেট তখন আমরা কি করবো, এই পাওয়ার পাওয়ার কি করে দিব বলুন তো দেখি, বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে কি হবে বলুন তো, আর এর মান 1/4 মানে -1/4, কারণ দেখেন পাওয়ার পাওয়ার কি হয়ে গেছে বলুন তো, সেম হয়ে গেছে না, তখন বাদ দিয়ে দিলে আর ইকুয়াল টু রাখা যায়। আর অন্যান্যকে দেখেছি যে এই দুইটা সেম হয়েছে তখন পাওয়ার পাওয়ার কি করে দিয়েছি বলুন তো, সমান করে দিয়েছি। কিন্তু এখানে তো সেই সমান নাই, আমরা এটা যদি হুবহু কপি করে বসাতে চাই, আর টু দি পাওয়ার কত কিছু কিছু খুললেও তো 1/64 হবে না, তাই না। তো এক্ষেত্রে আমাদের এইভাবে করে এগোতে হবে, তাই না। তখন দেখা গেল যে এখানে যে কিউব আছে সেটা আপনি কিউবটা আগে বসায় দেন, তারপর এমন কি আছে যাকে কিউব করলে এটা হবে 1/64 হবে, -1/64 হবে। সেক্ষেত্রে আমরা তো জানি 4 কিউব করলে 64 হয়, যেহেতু -1/64 আছে তাহলে আমি লিখছি -1/4, এটাকেই তো কিউব করলে -1/64 হবে। আর যদি শুধুমাত্র 64 থাকতো তাহলে আমি 4 কিউব লিখতাম, তাই না, বিষয়টা এরকম আর কি। সো দেখেন আর এমানটা চলে আসলো -1/4। আমাদের কিন্তু এটাই চাচ্ছিল, সাধারণ অনুপাত কত হয়ে গেল না, -1/4। এখন যদি বলতো যে প্রথম পদ কত, সাধারণ পদ কত, প্রথম পদ কত, প্রথম পদ বের করার জন্য কি করবেন, আপনার কাছে আর এর মানটা চলে আসছে। তো এই আর এর মানটা আমরা এই 1 নং বা 2 নং যে কোনো একটা জায়গায় বসাই দিব, এখানে বসে দিলে তো এর মানটা চলে আসে, তাই না। আর এর মানটা এখানে বসালে এটাকে এই পাশে পাঠিয়ে দিবেন, তাহলে এর মানটা শুধুমাত্র চলে আসে, অথবা এখানেও পাঠিয়ে দিলে হয়। তবে এটাতে সোজা আর কি, আপনি আর এর মানটা এখানে বসাইলে এর মানটা খুব সুন্দর মতো পেয়ে যাবেন। অথবা কোশ্চেনও যদি চতুর্থ পদ এবং হচ্ছে এটাকে কি বলে সাধারণ অনুপাতের জায়গায় যদি প্রথম পদ বলে, আপনি সেটা বের করে ফেলতে পারবেন, ঠিক আছে। সো আশা করছি এটা বুঝতে পারবেন, ঠিক আছে। গুণোত্তর এই ক্যালকুলেশনগুলোই বোঝাটা একটু বিষয় আর কি, একটু ক্যালকুলেশন বুঝতে হবে। এই যে এটা সমান করার জন্য এটা সমান করে দিলে এমন কি করলে এটা সমান হবে সেটা বুঝবেন। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে আমরা পরবর্তী ইয়েতে আসি, পরবর্তী ম্যাথে চলে আসি। পরবর্তী ম্যাথে হচ্ছে আমাদের বলছে একটি গুণোত্তর প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 27 নয়, ধারাটি দশম পদ কত। সো এখন আমাদের কি করতে হবে, গুণোত্তর প্রথম ও দ্বিতীয় পদ। প্রথম পদ বলতে কি বোঝায়, এটা তো একদম পুরা চোখ বন্ধ করে লিখতেই পারে। প্রথম পদ বলতে এখানে কতকে বোঝায়, 27কে বোঝায়। দ্বিতীয় পদ 9, এই যে প্রথম এবং দ্বিতীয় পদ, প্রথম পদ 27 হলে দ্বিতীয় পদ হচ্ছে 9। দ্বিতীয় পদ জানি আমরা কেমনে লিখবো, a r⁻² - 1 ইকুয়াল টু কত, 9। এটাই তো আমাদের দ্বিতীয় পদ। তো এটাকে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে ar = 9 হয়, তাই না। 2 থেকে 1 গেলে কত হয়, 1। তো এখানে এর মান 27, প্রথম পদ দেওয়া আছে। দ্বিতীয় পদ যখন বলছে এটার উপর বেস করে কিন্তু আমরা একটা ইকুয়েশন বানায় ফেললাম, একটা কি বের করে ফেললাম, ইকুয়েশন বানায় ফেললাম। তো 1 নম্বর ইকুয়েশন বলে যে এটাকে কি ইকুয়েশন বলা যায়, এটা ইকুয়েশন না বললেও চলে। এখানে বলেছে যে আপনি ধারাটির দশম পদ কত। তো দশম পদ কেমনে বের করে, দশম পদ বের করা হচ্ছে ar⁻10 - 1, তাই না। তখন আমরা কি বলতে পারি বলুন তো দেখি, ar9, তাই না। দশম পদ মানে কি, দশম পদ, এই যে দশম পদ মানে n তম পদ। এখন n তম পদের সূত্র কি, ar⁻n - 1, এটা তো আমরা জানি দশম পদের সূত্র, n তম পদ ar⁹ এখন প্রশ্ন হচ্ছে আপনার এর মান জানা লাগবে, আর এর মান জানা লাগবে, তাহলেই তো আপনার সুন্দর মতো দশম পদটা চলে আসবে। এখন এর মানটা কত, এই যে এর মানটা তো এখান থেকে পাইছি 27, তাই না। কিন্তু আর এর মানটা জানি না। তো আর এর মানটা জানতে হলে কি করতে হবে, আপনি এর মানটা এখানে বসায় দেন, তাইলে তো আর এর মানটা চলে আসে। তাইলে লিখবো যে এর মানটা
এক নঙে বসিয়ে, এটা তো আমাদের কমন সেন্সের একটা বিষয়, তাই না? এর মানটা যদি এখানে বসে দিই তাহলে তো আর মানটা চলে আসে, তাহলে কি হবে বলুন তো? 27 আর ইকুয়াল টু 9, এই যে এর জায়গায় মানটা বসে দিচ্ছে 27 আর ইকুয়াল টু 9, তাহলে আর ইকুয়াল টু কত হবে বলুন তো দেখি? আর ইকুয়াল টু কত হবে? 9/27 হবে, তাই না? কারণ এই যে আর এই যে 9কে 27কে ওই পাশে নিয়ে গেলে কি হবে? 9/27, তো 3 নং 27 হয়, নিচে যেহেতু 3, তাহলে আর এর মানটা হচ্ছে 1/3, যেহেতু উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে 3, তাহলে নিচে হবে 1/3, তাহলে আর এর মানটা হচ্ছে এখানে আপনার কত? 1/3, 1/3 টু দি পাওয়ার কত হবে? 9 হবে, ঠিক আছে? এটা কি বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, তো এরপর 27 ইন্টু, এখন আমাদের 1/3 টু দি পাওয়ার 9, এখন 1 টু দি পাওয়ার 9 করলে কত হবে? 1 হবে। 3 টু দি পাওয়ার 9 করলে কত হবে? এটাই তো আমাদের এখন বড় প্রশ্ন, তাই না? 3 টু দি পাওয়ার 9 করলে কত হবে? এটাও মনে রাখতে হবে, এটা বিশাল একটা কাজ কিভাবে করা, তাই না? আচ্ছা, তো এটা আপনি আরেকটু স্মার্টলি, এই যে 1, এখন 3 টু দি পাওয়ার 9 করলে কত হবে? এই যে 3 টু দি পাওয়ার 9 লিখে রাখেন, এটা তো বিশাল একটা মান আসে, তাই না? বিশাল একটা মান আসে না? ওকে, তো এখন আমরা তাহলে আরও স্মার্টলি কি এটা কাটাকাটি করতে পারবো? বা আপনি যখন কাটাকাটি করবেন এইটাকে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমি যদি একটু এখানে স্মার্টনেসের একটা পরিচয় দিই, কারণ এখানে একটা জিনিস দেখেন, 3 টু দি পাওয়ার 9 করলে কিন্তু বিশাল মান আসে, বিশাল মান, বিশাল। সো বিশাল মানটা কি এখন আমাদের পক্ষে জানা সম্ভব? জানা সম্ভব না। সো আমরা এইটাকে একটু আগাতে পারি। দেখুন 27 বলতে কি বোঝায়? 27 বলতে কি বোঝায়? 27 বলতে কিন্তু 3 কিউবকে বোঝায়, তাই না? এটা তো আমরা বুঝি। তারপর এখানে হচ্ছে 1/3 টু দি পাওয়ার কত? 9, হ্যাঁ? তো এরপর আমরা কি করব? উপরে লিখবো 3 কিউব আর এখানে লিখবো 3 টু দি পাওয়ার 9, হ্যাঁ? ওকে, সো এটা লিখলে এরপর আমাদের কি হবে বলুন তো দেখি? 3 টু দি পাওয়ার, একটু আগে দেখাইছি যে ভাগ আকার থাকলে লগারিদমের নিয়ম অনুযায়ী কি হবে বলুন তো? বিয়োগ হবে, তাই না? কি হবে বলুন তো দেখি? বিয়োগ হবে। তো 3 থেকে 9 গেলে কত হবে? এই যে 3 - 9, তাই না? লগারিদমের নিয়ম অনুযায়ী। তারপর হচ্ছে 3 টু দি পাওয়ার কত হবে? -6 হবে। এই যে 3 থেকে -6 হবে। তারপর 3 টু দি পাওয়ার -6 মানে হচ্ছে 1/3 টু দি পাওয়ার 6, কারণ ইনভার্স মানে কি? এটা বাই আকার চলে আসে, ঠিক আছে? এটা মোটামুটিভাবে সবাই জানি। ধরেন যে আপনাকে বললো এ ইনভার্স, এ ইনভার্স কথাটা মানে কি? এ ইনভার্স কথাটা মানে হচ্ছে 1/a, তাই না বিষয়টা? ঠিক তেমনি আপনাকে যদি বলে এ ইনভার্স 3, এ ইনভার্স 3, এই কথাটা মানে হচ্ছে 1/a কিউব, ঠিক আছে? এগুলো কিন্তু বেসিক জিনিস। ইনভার্স 3 মানে হচ্ছে, ইনভার্স মানে হচ্ছে 1/something, তো কিউব আছে দেখি এটা। ঠিক তেমনি 3 ইনভার্স 6 মানে কি? 1/3 টু দি পাওয়ার 6। এখন আপনি একটু হিসাব করেন তো দেখি, এখন 3 টু দি পাওয়ার 6 করলে কত হয়? এটা তো মনে হয় আপনার জন্য একটু ইজি হবে, তাই না? 3 টু দি পাওয়ার 6 দেখলে দেখবেন মনে হয় আপনার 729 হবে, ঠিক আছে? 3 3 3 3, আপনি হচ্ছে দেখেন এই যে 3, এরপর হচ্ছে 3 3, 6বার লিখবেন, ঠিক আছে? 6বার লিখে হিসাব করবেন, ঠিক আছে? এই যে 3 তিরিকা কত? 9, 3 তিরিকা 9, 3 তিরিকা 9, ঠিক আছে? এখন হিসাব করে দেখুন তো, 9 নং 81, 81 সাথে 9 গুণ করলে কত হয়? 729 হয়, ঠিক আছে? 729 হয়, ঠিক আছে? 729, তাইলে 7 টু 9, ঠিক আছে? আমি মাথায় হিসাব করলাম যে আপনারা দেখেন 3 টু দি পাওয়ার 6 মানে কি? 3 6বার লিখতে হবে, 6বার। সো 6বার লিখে এভাবে করতে হবে, ক্যালকুলেশনগুলো খুব স্মার্টলি এভাবে করতে হবে। কারণ দেখেন আমি যদি এখানে 1 টু দি পাওয়ার 9 লিখি, 3 টু দি পাওয়ার 9 করলে কিন্তু প্রচুর বড় মান আসে। আমি সেটা না লিখে একটু স্মার্টনেসের পরিচয় দেওয়ার চেষ্টা করলাম যে এখানে আসলে কি হয় না হয়, ঠিক আছে? এরপর যখন যেতে গেলাম 3 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 9, আমরা জানি লগারিদমের নিয়মে বাই আকার থাকলে, ভাগ আকার থাকলে সেটা বিয়োগ করতে হয়, তাই না বিষয়টা? তো সেক্ষেত্রে এই যে আমি বিয়োগ করে দিলাম 3 - 9, তাই না? এটা লগারিদমে হয়তো যখন আমি ভিডিও দিব তখন হয়তো বুঝতে পারবেন যে এটা বাই আকার থাকলে সবাই জানেন যে মোটামুটিভাবে এখানে বিয়োগ করতে হয়। তো 3 থেকে -9 গেলে -6, আর 3 ইনভার্স 6 মানে কি? 1/3 টু দি পাওয়ার 6, ঠিক আছে? কারণ যেখানে এ ইনভার্স বলতে বোঝায় 1/a, ঠিক আছে? সেখানে এ ইনভার্স 3 বলতে কি বোঝায় বলো তো? 1/a কিউব। এগুলো মনে রাখতে হবে। তাহলে 3 ইনভার্স 6 মানে 1/3 টু দি পাওয়ার 6, আর 3/6 করলে এটা হবে। তাহলে আলটিমেট অ্যান্সার হচ্ছে আমাদের এটা, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ আমরা এই দিক দিয়ে করে ফেলবো, সেটা হচ্ছে 3 + x + y + z = 243 + 243 গুণোত্তর ধারাভুক্ত হলে x y z এর মান কত? এরকম একটা অঙ্ক কিন্তু আমি সমান্তর ধারায় আপনাদের করিয়েছিলাম, ঠিক আছে? যেখানে দেখা যাচ্ছে প্রথম পদ দেওয়া আছে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বের করতে হবে, আবার পঞ্চম পদটা দেওয়া আছে। তো এক্ষেত্রে আমরা কি করি বলেন তো দেখি? এখানে আমাদের প্রথম পদ দেওয়া আছে কত বলেন তো? এর মান হচ্ছে 3, কিন্তু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বলা নেই, কিন্তু পঞ্চম পদটা দেওয়া আছে। পঞ্চম পদ বলতে কি বোঝায়? a r টু দি পাওয়ার কি
5 - 1 = 243, এটা লেখা যায় না পঞ্চম পদ AR⁻n - 1, কারণ আমরা তো দেখতেই আসছি যে nতম পদ মানে AR⁻n - 1, তো AR কত হবে 5 - 1 = 243, দেখা যায় না বিষয়টা। ওকে, তারপর হচ্ছে আমাদের কি করতে হবে বলুন তো দেখি, AR⁻5 - 1 এখন তাহলে আমরা কি এখানে লিখতে পারি AR4 = 243, আমরা তো একটু বুঝি এর মানটা জানি, আর পঞ্চম পদটা যেহেতু দেওয়া আছে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ, প্রথম পদটা যেহেতু দেওয়া আছে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ কিছু দেওয়া নেই, পঞ্চম পদ আছে, তো এটা যেহেতু ক্লু হিসেবে দিছে, সো আমি সেখান থেকে একটা ইকুয়েশন বানাই ফেলছি। পঞ্চম পদ মানে হচ্ছে AR⁻5 - 1 = 243, তো 5 থেকে 1 গেলে 4 হয় এটা। সো আপনার হাতে যখন এ আছে, AR4 এর এটা আছে, তো আপনি এর মানটা কি এখানে বসাই দিতে পারেন না? তাহলে তো আপনার আর এর মানটা চলে আসতেছে। সহজ না বিষয়টা? হ্যাঁ অবশ্যই, কারণ আপনার কাছে যদি কোনো কারণে আর হাতে চলে আসে, তাহলে আপনি দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ তো তুড়ি মেরে বের করে ফেলতে পারবেন, তাই না? সূত্র দিয়ে খালি বসাবেন AR⁻, কি বলেন তো, n-1, খালি 2 3 4 এবার বসে দিলে কিন্তু শেষ। সো আপনার কাছে যেহেতু এর মানটা অ্যাভেলেবেল আছে, আর এর মানটা যদি একবার আপনার হাতে চলে আসে তাহলে তো লাফতে। সো আর এর মানটা বের করার জন্য এর মানটা আপনি এইখানে বসায় দেন, মানে এটা যদি একটা ইকুয়েশন হিসেবে চিন্তা করেন, তাহলে এর মানটা এখানে বসায় দেন, তাহলে বসালে কি হবে বলুন তো দেখি, 3R4 = হচ্ছে 243, তাই না বিষয়টা? তারপর হচ্ছে R4 = 243 বাই হচ্ছে 3, তাই না বিষয়টা? তারপর হচ্ছে R4 = 243কে এটা দিয়ে ভাগ করলে কত হয়, 81। তারপর আপনি একটা জিনিস জানেন যে R4 এখানে আমরা কি, আচ্ছা বলুন তো দেখি এখানে কি করতে হবে, একটু আগে আপনার কমন পড়তেছে, এই যে 4 যেহেতু এখানে 4 লিখতে হবে, ঠিক আছে না? কারণ আর এখানে কপি করলে কি কাজ হবে? কাজ হবে না, কারণ এমন কি আছে যাকে 2^4 করলে 81 হয়, যাতে করে 4 বাদ দিয়ে দিতে পারি। তো দেখবেন 3 আছে, 3^4 করলে আপনার কি হয় বলেন তো, 81 হয়, এগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তারপর 4 বাদ দিয়ে দিলে কিন্তু হবে বলেন তো, আর এর মানটা 3। এখন বুঝতে পারছেন বিষয়টা? এই আর কি বিষয়। তার মানে আপনার কাছে এর মানও 3, আর এর মানও 3। আপনার কাছে আর অ্যাভেলেবেল থাকলে আপনার এখন আর কোনো সমস্যাই নেই যে এক্স ওয়াই জেড কেমনে বের করতে হবে। এক্স বলতে কি বোঝায়, দ্বিতীয় পদ, ওয়াই বলতে তৃতীয় পদ, জেড বলতে চতুর্থ পদ। তো দ্বিতীয় পদ কিভাবে বের করবেন ভাই বোনরা বলুন তো দেখি। দ্বিতীয় পদ হচ্ছে, এখন দ্বিতীয় পদকে কি বলা হয়, এক্স। তো দ্বিতীয় পদ কেমনে বের করে, AR⁻ কত হবে 2 - 1, তাহলে কি হবে বলুন তো দেখি, AR, কারণ 2 থেকে গেলে 1। এবার দেখেন এর মান কত 3, আর এর মানও 3, 3 3 কত 9, সহজ হিসাব। এরপর আপনি তৃতীয় পদ বের করেন, চতুর্থ পদ বের করেন, তাহলে তো হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে আপনি যদি এখানে করেন, এখানে এখানে করতে পারেন। এবার হচ্ছে দরকার তৃতীয় পদ, ঠিক আছে? তৃতীয় পদ হিসেবে কিভাবে করবেন, দেখেন এই যে তৃতীয় পদ ওয়াই, তৃতীয় পদ হচ্ছে ওয়াই কেমনে করবেন, AR⁻ কত 3 - 1, এখন আশা করি পারবেন। 3 থেকে গেলে কত 2, ঠিক আছে? এখন এর জায়গায় 3, আর এর জায়গায় 3 স্কোয়ার বসান, হ্যাঁ, কারণ হচ্ছে দেখেন আর এর মান তো আপনার জানেনই, একটু আগে দেখছেন বিষয়টা। তো 9 3 নং কত 27, চতুর্থ পদ কোনটা বলেন তো দেখি, জেড। তো এটা সূত্র কি বলেন তো দেখি, AR4 - 1, তাই না? তাহলে কি হবে AR3। তো AR মান বসান বা শেষ। আপনার কাছে কথা যেটা, AR যেহেতু চলে আসছে, এই যে আর এ চলে আসছে, এখন আপনি দুনিয়ার সব পদই বের করে ফেলতে পারবেন। তো দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ বের করে এখন আপনার জন্য তেমন কিছুই না। এ হচ্ছে মোটামুটিভাবে ক্যাটাগরি 4, ঠিক আছে? সো এই আর কি বিষয়। এখন এরপর আমরা যাব হচ্ছে ক্যাটাগরি 5-এ, ঠিক আছে? ক্যাটাগরি 5-এ একটু ইন্টারেস্টিং ম্যাথ বর্তমান সময় আসতে দেখা যায়। আমরা একটু শর্টকাটে বলে ফেলবো আর কি আপনাকে, যে ক্যাটাগরি 5-এ এখানে বলছে 1 - 1 + 1 - 1 প্লাস ডট ডট ধারাটি 2n+1 এবং 2n+2 পদের সমষ্টিগত। এগুলো কিন্তু আসলে আপনার গুণোত্তর ধারা। এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা কেমনে গুণোত্তর ধারা বুঝলেন? তো আপনি কাজ করেন, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করেন, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করেন, চতুর্থ পদকে দ্বিতীয় পদ দিয়ে তৃতীয় পদ দিয়ে ভাগ করেন, দেখবেন যে সেম অ্যান্সার হয়। সেম অ্যান্সার হয়, কারণ দেখেন এই যে -1কে যে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে কত হয়, -1/1। এই যে -1/1 কত হয়, -1ই হবে। ঠিক তেমনি তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করেন, তাহলে কি হবে 1 - 1, সে -1 হচ্ছে। তার মানে আপনার ওই ভাগ করলে যে অ্যান্সারটা যেহেতু সেম, তার মানে এটা গুণোত্তর ধারা। তো এটা বুঝতে অবশ্যই মানে বাকি নেই, বাট এটা একটু স্পেশাল কাইন্ড অফ গুণোত্তর ধারা, তাই না? মানে কেমন টাইপ অফ ধারা। তো এই ধরনের ধারা যদি প্রশ্নে আসে, আপনি শর্ট টেকনিক ইউজ করবেন, সেটা হচ্ছে ধারাটির 2n+1 আর 2n+2 পদের সমষ্টি কত। আচ্ছা, 2n+1 আর 2n+2, ঠিক আছে? এখানে আপনি একটা জিনিস দেখেন, এখানে একটা আছে জোর, একটা আছে বিজোড়। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কোনটা জোর কোনটা বিজোড়। এখন দেখেন +1 মানে কি, 1 তো বিজোড়,
+2 মানে কি জোড়, তার মানে এটা হচ্ছে জোড়, এটা হচ্ছে বিজোড়, তার মানে এইটা পুরাটা বিজোড় আর এটা হচ্ছে জোড়, অর্থাৎ বিজোড় সংখ্যক পদের সমষ্টি জোড় সংখ্যক পদের সমষ্টি চাইছে তারা। ঠিক আছে, আমি কি বোঝাতে পারলাম? এখানে যদি 3 থাকতো 2n+3, তাহলে ধরে নিতেন যে ওইটা বিজোড়, তাই না, কারণ 3 হচ্ছে বিজোড় সংখ্যা। আর এখানে যদি 4 থাকতো তাহলে সেটা কি হইতো, জোড় হইতো। তার মানে এই ধরনের এক্সেপশনাল গুণোত্তর ধারা, মানে এই ধরনের গুণোত্তর ধারার ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, এই যে 1 - 1 +1 - 1, সেক্ষেত্রে আপনাকে যখন বলবে যে এইটা আর এইটা বের করতে, তখন হচ্ছে আপনি কি করবেন, সেটা হচ্ছে এটা যেহেতু গুণোত্তর ধারা, এটা নিয়ে তো কোনো ডাউট নাই। গুণোত্তর ধারার এই ধরনের স্পেশাল কেসে ক্ষেত্রে যখন বলবে যে আপনি বিজোড় সংখ্যক পদের সমষ্টি বের করেন আর জোড় সংখ্যক পদের সমষ্টি বের করেন, তখন যেটা হবে সেটা হচ্ছে বিজোড় সংখ্যক মানে কি, বিজোড় সংখ্যক মানে হচ্ছে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যক বললে আপনি বিজোড় সংখ্যকটা নেন। বিজোড় সংখ্যক মানে হচ্ছে একটা, দুইটা, তিনটা বা একটাও নিতে পারেন। বিজোড় সংখ্যক পদের সমষ্টি বললে প্রথম যে পদটা থাকে না, সেটাই অ্যান্সার হয়। একদম সহজ হিসাব। যদি বলে 2n+1, এরপর ধরেন 2n+1, 2n+3, 2n+5, আমি একটা উদাহরণ দিলাম আর কি, এটাও বিজোড়, এটাও বিজোড়, এটাও বিজোড়। বিজোড় সংখ্যক পদের সমষ্টি বললে আপনি হচ্ছে প্রথম যে পদটা আছে সেটা অ্যান্সার হিসেবে দিবেন। এখানে প্রথম পদ কত, 1, তার মানে অ্যান্সার ইজ 1ই হবে। দেখবেন তার মানে 2n+1 সংখ্যক পদের সমষ্টি কত, দেখেন 1। ঠিক আছে, একদম ইজি জিনিস। ঠিক আছে, বিজোড় সংখ্যক পদের সমষ্টি বললে একদম এই ধারার প্রথম যে পদটা সেটা অ্যান্সার দিয়ে দিবেন। বুঝছো? তাহলে জোড় সংখ্যক পদের সমষ্টি যদি চাই, তাহলে সেটার শর্ট টেকনিক কী হবে? সেটার শর্ট টেকনিক হচ্ছে এই যে প্রথম যে দুইটা, এটার একটু ক্যালকুলেশন করবেন। প্রথম দুইটা ক্যালকুলেশন করলে কি হয়, এখানে আছে +1, পরেরটা আছে -1, +1 - 1 করলে কত হয়, 0, তার মানে অ্যান্সার ইজ 0। তার মানে বুঝছেন বিষয়টা, যে বিজোড় সংখ্যক পদের সমষ্টি হলে অ্যান্সারটা প্রথম পদ হিসেবে চালাই দিবেন, আর যদি জোড় সংখ্যক পদের সমষ্টি হয় প্রথম দুইটা ক্যালকুলেশন করলে যে অ্যান্সারটা সেটাই হবে। এখন আপনাকে যদি আমি বানিয়ে দিই 3 - 3 +3 -3, এরপর +3 -... এরকম যদি আমি প্রশ্ন করি, এখন আমি যদি বলি 2n+1 সংখ্যক পদের সমষ্টি কত, আর 2n+ মনে করুন যে 4 সংখ্যক পদের সমষ্টি, আমি বানাই দিলাম আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে যেটা হবে এই যে 2n+1 আর 2n, আচ্ছা 2n+1 এটা কি বিজোড় সংখ্যক পদের সমষ্টি কি জোড় সংখ্যক পদের সমষ্টি? বিজোড় সংখ্যক পদের সমষ্টি। এটা হচ্ছে বিজোড়, হ্যাঁ, আর এটা হচ্ছে কি বলুন তো, জোড়। ঠিক আছে, বোঝার উপায় কি, ওই যে 1 বিজোড় আর এখানে 4 হচ্ছে জোড়, তার মানে এটা বিজোড় সংখ্যক পদের সমষ্টি, এটা জোড় সংখ্যক পদের সমষ্টি। বিজোড় সংখ্যক পদের সমষ্টি হলে প্রথম পদটা অ্যান্সার বিলা চালিয়ে দিবেন। তো প্রথম পদটা এখানে কত, 3, তাহলে এখানে 2n+1 পদের সমষ্টি হচ্ছে 3। যদি জোড়টা আসে তাহলে এই প্রথম দুইটা ক্যালকুলেশন করবেন। প্রথম দুইটা ক্যালকুলেশন করলে কত হয়, এখানে আছে +3, এরপর হচ্ছে -3, +3 -3 কাটাকাটি করলে তো শূন্যই আসে। তার মানে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন, ম্যাক্সিমাম সব ক্ষেত্রে জোড় সংখ্যক পদের সমষ্টি অ্যান্সার শূন্যই হয়, তাই না? কারণ একটা তো প্লাস থাকবে, একটা মাইনাস থাকবে, কাটাকাটি করলে তো সেটা শূন্য হয়ে যায়। আর বিজোড় সংখ্যক যেটা, সেটা হচ্ছে প্রথম পদটা বলে দিবেন, তাহলেই শেষ। আশা করছি বুঝতে পারছেন। হ্যাঁ, এরপর পরবর্তী যে অঙ্কটা, সেখানে হচ্ছে এই ধারাটা এখানে আবার একটু দিছে 1 - 1 +1 +... এখানে কিন্তু আবার সেটা ছিল না, n সংখ্যক পদের যোগফল কত, মানে n সংখ্যক পদের যোগফল কত। এখন এটা আবার কি ধরনের কোশ্চেন, এটা তো এইভাবে বলে নাই জোড় সংখ্যক নাকি বিজোড় সংখ্যক, এখানে বলছে n সংখ্যক। এখন n সংখ্যক বলতে সেটা জোড়ও বুঝতে পারে বিজোড়ও বুঝে, আমি তো জানি না, তাই না বিষয়টা? সো n সংখ্যক যেহেতু বলছে, তার মানে আমার বোঝার উপায় নেই, সেক্ষেত্রে এখানে শর্ট টেকনিক অ্যাপ্লাই করার সুযোগও নাই, আপনাকে করতে হবে রিয়াল অঙ্কটাই। ঠিক আছে, কারণ দেখেন এখানে এটা তো বুঝছি যে বিজোড় সংখ্যক পদের সমষ্টি হলে প্রথম পদটা হয়, জোড় সংখ্যক পদের সমষ্টি হলে প্রথম দুইটা ক্যালকুলেশন করলে যেটা সেটা হয়। ঠিক আছে, সো এখানে শর্ট টেকনিক অ্যাপ্লাই করার আসলে কোনো সুযোগ নেই। সো সেক্ষেত্রে আমরা কিভাবে কি করবো বলেন তো দেখি। সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের প্রথমত দেখতে হবে প্রথম পদ কত, বলেন তো। প্রথম পদ হচ্ছে এখানে 1, আর হচ্ছে এখানে আর এর জায়গায় এখন আমাদের কি করতে হবে, সাধারণ অনুপাত বের করতে হবে। দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে, এই যে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে, তাহলে আনসার কত আসছে, -1। এটা কি একের থেকে বড় নাকি একের থেকে ছোট? এটা অবশ্যই একের থেকে ছোট। একের থেকে ছোট যদি হয় তাহলে কোন সূত্র ইউজ করতে হবে আপনারা জানেন, সমষ্টি সূত্র। যেহেতু বলছে n সংখ্যক পদের যোগফল, তো সমষ্টি সূত্র। এখন বলেন তো একের থেকে ছোট হলে কোনটা হবে, এইটা, এই সূত্রটা ইউজ করতে হবে। তাহলে লেখেন যে Sn = যে a 1 - r⁴n/1 - r। যেহেতু r এর মানটা একের থেকে ছোট চলে আসে, তখন আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে, তাই না? এখন বলেন এর জায়গা কত হবে, এর জায়গা হচ্ছে 1, কারণ আপনার কাছে এর মানও আছে আর এর মানও আপনি বের করছেন, তাই না? তো 1 - r এর জায়গা জানি কত, এখানে -1, এখানে আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে 1 1, এরপর মাইনাস আর এর জায়গায় -1, n তো nই থাকবে, তাই না বিষয়টা? কারণ n এর তো আমরা মান জানি না। এরপর 1 এরপর এখানে আর এর জায়গায় কত হবে, -1 হবে। ওকে, তারপর হচ্ছে কি হবে বলুন তো, নিচে তো মাইনাসে প্লাস হয়ে গেল, তো 1 + 1, হ্যাঁ 2 হয়ে গেল। আর উপরে যেটা থাকবে সেটাই থাকবে, তাই না? 1টা লেখার প্রয়োজন নেই, আমরা তো একটু আগে দেখেছি
যে 1 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার n, এখানে আর ভাঙার কিছু নেই। এখানে একের সাথে এক যোগ করলে কত হয়ে যায় বলুন তো? মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, তো আমি ডিরেক্টলি এখন 2 লিখে দিচ্ছি। তো এটা কি এখন এভাবে লেখা যায়? এই যে 2টা, এই যে 1, এখানে মনে করেন যে 1 ছিল, যাই হোক, তো 2টাকে সরাইলে 1/2, আর এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার n। এটাই তো আলটিমেট অ্যান্সার। এটা তো তেমন কিছুই না, খালি জাস্ট বসাইছি, খালি ওই আর এর জায়গায় মান বসাইছি, বা শেষ হয়ে গেল, তাই না বিষয়টা? সো তার মানে এভাবে অঙ্কটা হবে, এন সংখ্যক পদের সমষ্টি এটা হইতে পারে, তাই না বিষয়টা? এটা আর কি বিষয়। সো এটা এটা মনে রাখবেন, এটা 47 নাকি কোন বিসিএসে, 46তম বিসিএসে এসেছিল, ঠিক আছে? এটা আর কি বিষয়। আশা করছি আপনারা পারবেন। হ্যাঁ, এটা তার মানে বোঝার তো বুঝছেনই বিষয়টা, যে আমাদের এই অঙ্কে এন সংখ্যক পদের যোগফল যেহেতু বলছে, এরকম যেহেতু চাই নাই, তার মানে এখানে প্রথম পদ হিসেবে এটা, আর সাধারণ অনুপাতকে এটা দিয়ে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করছি, তখন দেখলাম যে আর এর মানটা একের থেকে ছোট। ছোট বলে ছোট সূত্রটা ওই যে এ 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর, যেটা একের থেকে ছোট, তো সেখানে আমরা মান বসিয়েছি, অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে না বিষয়টা? এই আর কি বিষয়। সো এখানে যে 1 ছিল, 2টাকে সরাইছি, 2টাকে একটু সরিয়ে গেলে 1/2 হয়, তো এটাই তো হচ্ছে। সো এটা আলটিমেট ইজি অঙ্ক। ক্যাটাগরি 6, এখানে বলছে ধারাটির অসীম ধারাটির যোগফল অসীমতক সমষ্টি। ক্যাটাগরি 6-এ আসলে এখানে আসলে যে ধারাটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে অসীম ধারা। কি ধারা? অসীম ধারা, ঠিক আছে? অসীম ধারা কিন্তু একটু স্পেশাল কাইন্ড অফ ধারা, ঠিক আছে? তো এখানে আপনি একটা জিনিস মনে রাখবেন, অসীমতক সমষ্টি যদি আসে তাহলে এভাবে বের করবেন, এস ইনফিনিটি ইকুয়াল টু a বাই 1 মাইনাস আর। এটা হচ্ছে অসীমতক সমষ্টি বের করার সূত্র, মানে অসীম ধারার অসীমতক সমষ্টি বের করার সূত্র, ঠিক আছে? সো এখানে আপনার দেখেন যে ধারাটি অসীম ধারাটির যোগফল কত, অসীমতক সমষ্টি কত, এটা দেওয়া আছে। তার মানে এখানে বলে দিয়েছে অসীম ধারাটি, এটা কিন্তু বলে না গুণোত্তর ধারা, এখানে বলে দিয়েছে অসীম ধারা। তো অসীম ধারার যোগফল মানেই আসলে অসীমতক সমষ্টি, আর এখানে তো ডিরেক্টলি বলেই দিয়েছে অসীমতক সমষ্টি কত, ঠিক আছে? তো এই ক্যাটাগরি 6-এর যে ম্যাথগুলো, এই অসীম ধারাটির যোগফল মানে অসীমতক সমষ্টি, আর অসীমতক সমষ্টিতে স্পষ্ট বলে দিয়েছে। সো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এস ইনফিনিটি ইকুয়াল টু a বাই 1 মাইনাস আর। এখানে এ বলতে কি বোঝায়? প্রথম পদ, আর হচ্ছে সাধারণ অনুপাত, এটা তো আমরা জানি। সো এটা খুবই সহজ হচ্ছে, ঠিক আছে? এবং অসীমতক সমষ্টির মানটা অবশ্যই একের থেকে ছোট হইতে হবে। আর মানে অসীমতক সমষ্টিটা সবসময়, আর এর মানটা যদি একের থেকে ছোট হয় তাহলে সবসময় অসীমতক সমষ্টি থাকে, এটা সবসময় মনে রাখবেন, ঠিক আছে? যেমনটা এখানে একটা জিনিস দেখেন, যে এখানে একটা ধারা ছিল না, যে 2 4 প্লাস 8 প্লাস 6, এই যে এটা 2 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ডট ডট ডট। এখন এই ধারায় এ মান কিন্তু 2, আর এর মানটা কত আসে বলুন তো দেখি? আর এর মানটা কত? 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? কারণ সাধারণ অনুপাত কেমনে করে? দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করে। সো 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2। এখন আর এর মানটা কত? 2। আর এর মান যদি একের থেকে বড় হয়, কখনো ওই ধারাটা অসীমতক সমষ্টি থাকে না। অর্থাৎ এই ধারায় কিন্তু কোনো প্রকার অসীমতক সমষ্টি নেই। আপনাকে যদি বলে যে এই ধারায় কি অসীমতক সমষ্টি আপনি বের করতে পারবেন? না, কারণ এখানে আর এর মানটা একের থেকে বড়, অর্থাৎ আর এর মানটা যদি একের থেকে ছোট হয় তাহলেই একমাত্র সেই ধারায় অসীমতক সমষ্টি থাকে। এখন অসীমতক সমষ্টি কার থাকে? অসীম ধারার থাকে, কারণ এগুলো তো আর অসীম ধারা ছিল না, এগুলো তো ছিল গুণোত্তর ধারা। সো আশা করি বুঝাতে পেরেছি, ঠিক আছে? সো গুণোত্তর ধারা থেকে একটু আপডেট বা একটু আলাদা ভার্সন হচ্ছে আপনার এই অসীম ধারা। সো এই কোশ্চেনগুলো যদি আসে তাহলে আপনি কি করবেন বলেন তো দেখি? এই কোশ্চেনগুলো সহজ, কারণ অসীম ধারাটির যোগফল মানে অসীমতক সমষ্টি, আর এখানে তো ডিরেক্ট অসীমতক সমষ্টি বলে দিয়েছে। অসীমতক সমষ্টির সূত্র হচ্ছে এস ইনফিনিটি ইকুয়াল টু a বাই 1 মাইনাস আর, ঠিক আছে? এবং এ ধারাগুলা সচরাচর এমন প্যাটার্নের হয়, এই যে এ আর স্কোয়ার, আর কিউব, এমন ধরনের প্যাটার্ন, ঠিক আছে? এটা আর কি বিষয়, এ আর স্কোয়ার, হ্যাঁ, এরকম প্যাটার্ন আর কি, আর কিউব, ঠিক আছে? যাই হোক, সো এটা আমাদের বোঝার তেমন দরকার নেই, এটা এখন আমাদের দরকার নেই জব ইয়েতে। আমি আসলে বেসিক্যালি এগুলো আসলে 9 10-এর বা ইন্টারের এগুলো হলে তখন তাদেরকে বলতাম, বাট এটা এখন দরকার নেই আমাদের জব ফিল্ডে। অসীম ধারাটির যোগফল আর অসীমতক সমষ্টি। সো অসীমতক সমষ্টি বের করার নিয়ম কি? a বাই 1 মাইনাস আর, ঠিক আছে? এখন দেখেন এখানে a বলতে কি বোঝাবে? 0.3কে বোঝাবে, এটা হচ্ছে আমাদের প্রথম পদ। এরপর হচ্ছে আর বলতে কি বোঝাবে বলুন তো দেখি? আর বলতে বোঝাবে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে, এটা তো আমরা জানি। আর বলতে সাধারণ অনুপাতকে বোঝায়, 0.03 বাই হচ্ছে 0.3, তাই না? দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করছি। এখন বলুন তো এটা ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব? দশমিকগুলো তুলে দিবেন, দশমিকের জন্য 1, আর দশমিকের কয়টা ঘর? দুইটা ঘর, হ্যাঁ, আর উপরে হবে 3। ঠিক তেমনি 0.3, এখানে কি করবেন? দশমিকের জন্য 1, দশমিক উপর একটা ঘর, আর এখানে কত আছে? 3, ঠিক আছে? এভাবে করে লিখতে হবে, ঠিক আছে? এরপর 3/100, আর এখানে 3/10-কে আমি কি লিখবো? 10/3। তো 3 কাটা, 0 0 কাটা, থাকে কি বলেন তো দেখি? 1/10, অর্থাৎ আর এর মানটা হচ্ছে কি বলেন তো দেখি? 1/10।
10 1/10 কে কত বলা হয়? 0.1। এটা তো জানেন, কারণ দশমিক বলতে 1কে বোঝায়, দশমিক বা এক ঘর বলতে এটা বোঝায়। ঠিক আছে না? ওকে। আর যদি না বুঝেন তাহলে এটাই লিখবেন, সমস্যা নেই। এবার আমরা সূত্রতে বসাই দিব। সূত্রতে কি বসাই দিব বলেন তো দেখি? এস ইনফিনিটি ইকুয়াল টু কি বলো তো? a/1 - r। তো এর জায়গায় মান বসাবো, এর জায়গায় কত বসাবো বলেন তো দেখি? 0.3। এর মানে এটা 1 মাইনাস আর এর জায়গায় জানি কত? 0.1 আসছে, তাই না? আর এর মানটা কত? 0.1। তো সেই হিসেবে তো 0.3, এরপর দেন হচ্ছে আপনি এখানে কি করবেন? 1 থেকে 0.1। আপনি একটা কাজ করেন, এখানে এই যে 0.3 বলতে কি বোঝায় বলেন তো দেখি? 3/10। কারণ আমরা জানি যে দশমিকের জন্য 1, দশমিকের উপর এক ঘর হলে সেটা একটা শূন্য, আর উপরে 3 থাকবে। তারপর 1 মাইনাস 0.1 বলতে কি বোঝায়? 1/10কে বোঝায়, কারণ দশমিকের জন্য 1, এরপরে একটা ঘর থেকে শূন্য, আর উপরে তো 1 থাকবেই। তো এরপর আপনি ক্যালকুলেশন করে ফেলেন আপনার জন্য, তাইলে আরও বেশি ইজি হয়ে যাবে। আর এখানে কত হবে বলেন তো দেখি? 10 একে 9/10 হবে আপনি যদি লসাগু করেন। তো উল্টায় দিলে কত হবে বলেন তো দেখি? 3/10 ইন্টু 9/10টা কী হয়ে যাবে বলেন তো? 10/9। সেক্ষেত্রে 10 কাটা থাকে কি বলেন তো? 3/9। সেক্ষেত্রে কী হবে বলেন তো? 3/9। 3/9টা কাটাকাটিগুলো আরও কত হয়? 1/3। কারণ 3কে 9 দিয়ে ভাগ করলে কত হয়? 3 3 9, 1/3। তার মানে অ্যান্সার ইজ 1/3। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল না বিষয়টা? দশমিকের ব্যাপার না বুঝলেও, এটা যদি আপনি না বুঝেন, ঠিক আছে, আপনি 1/10টা তো করে ডিরেক্টলি সেখানে লেখেন, আমার তো কোনো সমস্যা নেই। ঠিক আছে, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এখানে আমি একটা জিনিস বোঝাতে চেয়েছি যে 0.03 এই দশমিকটা কীভাবে উঠাতে পারবেন বলেন তো দেখি? এই যে পূর্ণ সংখ্যা যেটা, সেটা তো উপরে থাকবেই, হ্যাঁ। আর দশমিকের জন্য 1, আর এরপর দুটা ঘর দেখে দুটা শূন্য, তার মানে 0.03 বলতে 3/100কে বোঝায়। ঠিক তেমনি 0.003 বলতে কি বোঝায় বলেন তো দেখি? ওই উপরে পূর্ণ সংখ্যাটা থাকবে, আর দশমিকের জন্য 1, আর এরপর কয়টা শূন্য? 3টা শূন্য হবে, যেহেতু 3 ঘর 3টা শূন্য। ঠিক তেমনি 0.3 বলতে কি বোঝায়? এই যে এখানে আপনার পূর্ণ সংখ্যা থাকবে, দশমিকের জন্য 1, এরপর হচ্ছে এরপর শূন্য, 3/10। এভাবে হবে। তো আশা করছি আমরা অসীমতক সমষ্টি পারবো। এটাও তো সহজ। অসীমতক সমষ্টি কত? সূত্র তো এইটাই। এরপর a/1 - r। এখন আপনি বলেন এখানে এর মান কত? 1। এর মান তো 1। আর এর মানটা কত হবে? দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করেন, তাহলে সেই হাফ হয়। তারপর দেন হচ্ছে এর মান আর মান বসাই দিলেই তো আপনার অসীমতক সমষ্টি হইলো। এই যে অসীমতক সমষ্টি সূত্র, এস ইনফিনিটি a/1 - r। এর জায়গায় মান বসান, আর এর জায়গায় মান বসান, শেষ। এটা তো আরও সহজ। আমি বরং দশমিকের জন্য হইলেও সেটা করে দিয়েছি আর কি, হ্যাঁ। সো আশা করছি বুঝতে পারছেন যে আসলে কিভাবে এটা করতে হবে, হ্যাঁ। সো এই আর কি বিষয়। তো ক্যাটাগরি 6 হচ্ছে আমাদের ডান। অসীমতক সমষ্টি বা অসীম ধারার যোগফল যদি বলে, সূত্রটা এটা দিয়ে করে ফেলবেন। আর অসীমতক সমষ্টি আসলে কখন থাকে? যদি আর এর মানটা 1 থেকে ছোট হয়। যদি আর এর মানটা 1 থেকে বড়, দেখেন যেমন একটু আগে আমরা করতে গেছিলাম যে আর এর মানটা 2 আসছে, 1 থেকে বড়, এই ধারায় কিন্তু অসীমতক সমষ্টি নাই, মানে এই ধারায় কিন্তু অসীমতক সমষ্টি থাকবে না। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এরকম আর কি। এরপর লাস্ট টাইপ হচ্ছে ক্যাটাগরি 7। এটার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 225, তাহলে n এর মান কত? এটা। সো এটার জন্য আপনাদের যেই 3টা সূত্র শিখতে হবে, মানে আমি যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, এই যে এই ক্লাস 9-10 এর যে বইটা আছে সেখান থেকে আপনি এটা শিখবেন। এই যে দেখেন, এই 9-10 এর এই সূত্রটা আছে। আচ্ছা, এই 3টা সূত্র আপনাদের জানতে হবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে 1 + 2 + 3 + ডট n, একটা 1² 2² 3² ডট n², 1³ 2³ 3³ ডট n³। এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এটা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। একটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, একটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, একটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। সো আপনাকে কোন সূত্রটা আসছে সেটা কিন্তু বুঝতে হবে। এই 3টা সূত্র মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, এই টাইপের জন্য এখানে কিন্তু আমি বলে দিয়েছি যে এই যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বিষয়ক সূত্রগুলো পড়তে হবে। এখন এখানে কিন্তু 3টা সূত্র, একটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, একটা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, একটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। এখন আপনি দেখেন যে এখানে বলছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি যদি 225 হয়, তাহলে n এর মান কত, এবং ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত। খুবই সোজা অঙ্ক। এখানে দেখেন n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, তো ঘনের সমষ্টি হলে আপনি কোনটা ইউজ করবেন? এটা ইউজ করবেন, এটা ইউজ করবেন নাকি এটা ইউজ করবেন? ডেফিনেটলি এটা ইউজ করবেন। সো আপনি যদি অঙ্কটা করতে চান তাহলে কিভাবে হবে সেটা আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, সো এটা আপনারা কিভাবে করবেন? এই যে দেখেন, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, তাহলে কত? তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র কি? দেখেন, এই যে n ইন্টু n প্লাস 1/2 হোল স্কোয়ার। এটা তো আমরা জানি যে n ইন্টু কি হবে বলেন তো দেখি? এই দেখেন, n প্লাস 1/2
স্কোয়ার, এটাই তো এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা ঘনের সমষ্টি, তাই না? এই যে দেখে নেন, এটা হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। প্রশ্নে কোনটা চেয়েছে? এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 225 হলে, তো এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র এটা, তাহলে ইকুয়াল টু আমি কি লিখবো বলেন তো দেখি, 225 লিখতে পারি। তাহলে কি লিখতে পারি বলেন তো, 225 লিখতে পারি। সো এখন এটাগুলো যদি 225 হয় তাহলে এন এর মান কি বের করা যাবে? ডেফিনেটলি যাবে। সো আমরা কিভাবে বের করবো বলেন তো দেখি, স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে নেন। তাহলে এন ইন্টু এন প্লাস 1/2 ইকুয়াল টু, স্কোয়ারটা যদি ওই পাশে যায় তাহলে এটা রুট 225 হয়। রুট 225 করলে কত হবে বলেন তো দেখি ভাই বোনরা? আশা করছি পারার কথা। 225 করলে কত হয়? 25 স্কোয়ার হবে না, আরেকটু চিন্তা করে দেখেন 15 স্কোয়ার হবে কিনা। 15, কারণ 15কে স্কোয়ার করলে তো মনে হয় 225 হয়। একটু নিজের থেকে মনে মনে দেখেন কিভাবে কি করতে হবে। 225, তাই না? বিষয়টা 15, কারণ 225কে আপনি রুট করলে 15 হয়, ঠিক আছে? 225কে কি করলে রুট করলে আপনার 15 হয়, ঠিক আছে? কারণ স্কোয়ারটা যদি এই পাশে চলে যায় তাহলে রুট 225 হয়, রুট 225 করলে 15 হয়। এখন আপনি কি করবেন বলেন তো দেখি, এই যে আপনি এখন যে কাজটা করবেন, এন প্লাস 1 ইকুয়াল টু 15 দুগুণা কত হবে? 30। তো এটা তো আমরা মোটামুটিভাবে জানি। সো এরপর দেন হচ্ছে এন স্কোয়ার, এরপর হচ্ছে কি হবে বলেন তো দেখি, প্লাস এন, এরপর 30কে যদি এই পাশে নিয়ে আসেন তাহলে -30 ইকুয়াল টু 0, ঠিক আছে? ওই যে মিডল টার্ম অঙ্কের মতো আর কি, হ্যাঁ, মিডল টার্ম অঙ্কের মতো। তো এটা কিভাবে করতে হবে বলেন তো দেখি, এরপর হচ্ছে 5 6 30, হ্যাঁ, এন স্কোয়ার প্লাস এন 5 6 30, 5 6 30 মানে কি? আমরাও তো একটা জিনিস জানি যে এখানে মিডল টার্মটা কিভাবে করতে হয়, উল্টো 0, হ্যাঁ। মিডল টার্মটা কিভাবে জানি করতে হয় মনে আছে? যে 30টাকে কিভাবে করতে হয়, যে আমরা জানি এমন দুটো সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যাকে গুণ করলে এটা হয় আর যোগ কিংবা বিয়োগ করলে এটা হবে। তো আমরা যদি 6 আর 5কে আইডেন্টিফাই করি, তা 5 6 কত হয়? 30, আর 6 থেকে 5 গেলে কত হয়? 1, 5 6 30, এটা তো আমরা আগে থেকেই জানি। তারপর হচ্ছে দেন এন স্কোয়ার প্লাস 6n মাইনাস 5n, কারণ এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এবং -30 ইকুয়াল টু 0, তাই না? এই যে 6 এর সাথে n গুণ করলে 6n, কারণ 6 এর সাথে n গুণ করতে হবে, 5 এর সাথে n গুণ করতে হবে। 6 এর সাথে n গুণ করলে 6n, -5 এর সাথে n গুণ করলে -5n। আশা করি বুঝাতে পেরেছি। এখানে যেহেতু প্লাস, তো এখানে কোনো সমস্যা নেই। তো এরপর আপনি কি করবেন, কমন নেবেন দুই, এই যে এই জায়গা থেকে কমন কি যায় বলুন তো, দুই, এখান থেকে n কমন যাচ্ছে, তাহলে n প্লাস কত হবে? 6। এটা তো আপনারা সবাই জানেন মনে হয়, তাই না? এটা তো আর আমার এখানে নতুন করে কিছু বলার নাই, যে এখানে সবগুলা থেকে n কমন যাচ্ছে। তো একটা, এই যে n স্কোয়ারের মধ্যে একটা n নিলাম, আরেকটা n বাকি থাকলো, আর একটা n তো কমন নিলাম 6। এরপর এটা যেটা আছে না, হুবহু এটা আপনি লিখে দেন, হুবহু এটা লেখেন। এরপর দেখেন -5n, আপনি লেখেন -5n, কি লিখছেন। এরপর দেখেন -5 এর সাথে +6 গুণ করলে -30 হয়, তাহলে তো হয়ে গেল। এটা বরং ইজি, যে আপনি এইটাকে হুবহু কপি করলে এটা হয়। মিডল টার্ম তো আশা করি পারার কথা, মিডল টার্ম তো আসলে এখানে ভাই বোনরা জানেন, হ্যাঁ। n প্লাস 6, এরপর হচ্ছে আপনার কি হবে, n মাইনাস 5 ইকুয়াল টু 0। এরপর আপনারা জানেন যে n প্লাস 6 ইকুয়াল টু 0, আর এটা n মাইনাস 5 ইকুয়াল টু 0। তো এখানে আপনার কি হবে, -6 হবে, কারণ 6 এর বেশি নিয়ে গেলে ইয়ে হবে, আর এখানে -5টাকে ইয়ে করলে +5 হবে, তাই না বিষয়টা? তার মানে হচ্ছে আপনি দেখেন যে আমাদের এখানে গ্রহণযোগ্য মান কি এটা হবে নাকি এটা হবে? ডেফিনেটলি এটা হবে। তার মানে n এর মানটা হবে আপনার 5, ঠিক আছে? এই যে n এর মানটা কত হবে? 5। এখন আরেকটা প্রশ্ন করেছে, তাহলে তো বুঝেছেন যে আমি যদি বলতাম এখানে, এখানে আরেকটা জিনিস বলছে, ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত? ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি সূত্র কি হবে? এই যে ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি মানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, সূত্র n ইন্টু n প্লাস 1, এরপর হচ্ছে 2n প্লাস 1/6। তাহলে n এর জায়গায় আমাদের কি করতে হবে? মান বসাইতে হবে। তো n এর জায়গায় যদি মান বসাই, তাহলে n এর জায়গায় কত বসাবেন? যেহেতু আমাদের এখন n এর মানটা কত আসছে? 5 আসছে, তো 5টা আপনি এখানে বসাই দেন। 5টা বসাই দিলে তো আপনার হয়ে যাচ্ছে, তাই না বিষয়টা? আপনারা এই এসএসসির এই বইটা থেকে এই 3টা সূত্র মুখস্থ করবেন, ঠিক আছে? তাহলেই আপনার হয়ে যাবে। n এর জায়গায় এখানে আপনি 5 বসাই দেন, তাহলে আপনার যত আসবে, তাহলে আলটিমেট আনসার দেখবেন যে 55 আসবে, ঠিক আছে? তো একদম সহজ হয়ে গেল। তো আমি এখন যদি বলি যে এখানে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি 225, বর্গের যদি ঘনের জায়গায় আমি যদি বর্গ দিতাম, তখন আপনারা কি এটা লিখতেন নাকি এটা লিখতেন? নিশ্চিতভাবে এটা লিখতেন, কারণ এটাই হচ্ছে n সংখ্যক বর্গের সমষ্টি। তো বর্গের সমষ্টি, এই যে বর্গের সমষ্টির সূত্রটা লিখে ইকুয়াল টু দিয়ে দিতেন 225, তখন ওইখান থেকে আপনি কিসের মান বের করতেন? n এর মান বের করতেন, তাই না? তাহলে তখন বের করা ইজি, হ্যাঁ, এই আর কি। অর্থাৎ আপনাকে যখন যেটা বলবে আপনি সেটা আলোকেই আসলে লিখবেন। আমি যদি এখানে বলতাম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 225,
কি বলতাম, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 225। এখন আমি বর্গও বলি নাই, ঘনও বলি নেই, যদি বলি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি তাহলে তো ডেফিনেটলি এটা হবে না, এইখানে তো আর বর্গ ঘন কিছু নেই, তখন হচ্ছে এন ইন্টু এন প্লাস 1/2 ইকুয়াল টু আমি কত দিতাম 225 দিতাম, তখন হচ্ছে আপনি এন মানটা বের করতেন। আশা করছি বুঝাতে পারছি। এই টাইপটার জন্য আপনাকে এই 3টা সূত্র মুখস্থ করতে হবে, এই 3টা সূত্র নোট করে ফেলবেন এবং হচ্ছে তখন এটা পারবেন, যখন যেটা বলবেন সেটা হয়ে যাবে। যেমন হচ্ছে এখানে যদি আপনি এই ম্যাথের এই বইটাতে আসেন, এসএসসির যে লেভেলের ম্যাথ বইটা, এখানে আমি যদি একটু এখানে দেখি, যেমনটা হচ্ছে আপনি যদি এখানে দেখেন, এই যে দেখেন এটাই কিন্তু দিয়েছে 4টি পরীক্ষা। হ্যাঁ, এখন যদি বলে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত 441, তাহলে এন এর মান কত এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি কত, তাই না? এখন দেখেন এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা কিসের সমষ্টি, ঘনের সমষ্টি। ঘনের সমষ্টি হলে কোন সূত্র ইউজ করবেন, নিশ্চিতভাবে একটু আগে যে সূত্রটা ইউজ করছি সেটা, এই যে ঘনের সমষ্টি হলে এটা, তাই না? তখন হচ্ছে আমরা কি করবো বলেন তো, এন ইন্টু এন প্লাস 1/2 হোল স্কোয়ার ইকুয়াল টু কত দিয়ে দিব বলেন তো দেখি, 441 দিয়ে দিব। ঠিক আছে না বিষয়টা? সো এটা তো আশা করি বুঝতে পারছেন। তো সেখান থেকে এন এর মানটা বের করবেন এবং ওইখানে বলছে ওই সংখ্যাগুলো সমষ্টি, ওইখানে কিন্তু বলে নাই ওই সংখ্যাগুলো বর্গের সমষ্টি। বর্গের সমষ্টি বললে কি হইতো বলেন তো দেখি, বর্গের সমষ্টি বললে তখন আমাদের কিন্তু এই সূত্রটা ইউজ করে এন এর জায়গায় মানটা বসাই দিতাম, তাহলে আমাদের বর্গের সমষ্টিটা চলে আসতো, তাই না? আর এখানে বলেছে ওই সংখ্যাগুলোর সমষ্টিগত, সমষ্টি মানে জাস্ট এই সূত্রের মধ্যে এন এর মানটা বসে দিলে শেষ। ঠিক আছে, তো এটা আর কি বিষয়, আশা করছি বুঝতে পারছেন। তো এখানে যখন আমি অর্ধেক করে দিয়েছি, যেমন এন এর মানটা কত আপনার 5 চলে আসছে, তো এখন আপনি এন এর মান কত এই যে পেয়েছেন, ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত, তাহলে বর্গের সূত্রটা বসান, এই যে বর্গের সূত্র এটা, এন ইন্টু এন প্লাস 1 2n প্লাস 1/6, খালি এন এর জায়গায় কত বসাবেন, 5 বসাবেন, যেহেতু আমি আপনাদের করে দিয়েছি এন এর মানটা কত 5, খালি এখানে 5 বসাই দিবেন, 5 5 প্লাস 1 কত 6, এরপর এখানে 5 2 10, 10 সাথে 11/6, হিসাব করে দেখবেন যে আপনার অ্যান্সার 55 চলে আসবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছি। তো এই হচ্ছে মোটামুটি ভাবে গুণোত্তর ধারার উপর একটা আলোচনা। তো আশা করছি ভাই বোনরা যথেষ্ট উপকৃত হবেন, কারণ হচ্ছে গুণোত্তর ধারা খুবই খুবই আসলে ইম্পর্টেন্ট একটা জায়গা। আমি আমার জায়গা থেকে একটু দ্রুত গতিতে আপনাদের চেষ্টা করেছি জিনিসগুলো বোঝাতে, কারণ গুণোত্তর ধারার যে ক্যালকুলেশন, যাদের দুর্বলতা আছে তাদের বারবার করে ক্যালকুলেশন করতে হয় এবং ওইটার জন্য প্রচুর ম্যাথ প্র্যাকটিস করতে হয়। ঠিক আছে, তো সময় সুযোগ থাকলে অনেকগুলো আমি করে দিতে পারতাম, তবে যতটুকু করেছি ততটুকুই আসলে এনাফ গুণোত্তর ধারার এই ম্যাথগুলো বোঝার জন্য। ঠিক আছে, তো এটা আর কি বিষয়। যদি এখন ধরেন আমার যদি ম্যাথের উপর আলাদা কোর্স থাকে, যদি ধরেন ম্যাথের উপর যদি আমার আলাদা কোর্স থাকে, তখন আমি এগুলোকে অনেক ডিটেলস করে দিতাম। ঠিক আছে, সো এটা যেহেতু আপনার 1 বছর মেয়াদী যে জব ব্যাচের কার্যক্রম বা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম বা যেটা সেখানের মাধ্যমে আসলে আমি দিই, সো সেক্ষেত্রে আসলে মোটামুটি গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আপনাদের আমি করে দিয়েছি। ঠিক আছে, সো যেটা হোক না কেন, মহান আল্লাহ পাক সকলে মনে আশা পূরণ করুক। আশা করছি ম্যাথগুলো বুঝতে পেরেছেন। তো যদি কোনো সমস্যা থাকে তাহলে জানাবেন। মহান আল্লাহ পাক সকলে মনে আশা পূরণ করুক এ কামনা করি এবং আমার জন্য সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।